স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, ভালো। সবার কি ঘুম ভাঙছে নাকি এখনো ঘুমাচ্ছে? না স্যার, ভাঙছে। ঘুম ভাঙছে স্যার। আচ্ছা, আমি কি শুরু করব? সবাই সংযুক্ত হয়েছো? জি স্যার, শুরু করেন। আচ্ছা, আজকে হচ্ছে সেদিন পড়িয়েছিলাম একটা পার্ট নাকি একটা অংশ, যে হচ্ছে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নাকি, যেটা মূলত হচ্ছে প্রাইভেটলি যেই ফান্ডিংটা করা হয় বা প্রাইভেটলি যেটা ইনভেস্ট করা হয় সেইটা নাকি? আমরা বলছিলাম মাল্টিন্যাশনাল কর্পোরেশনস এর কথা সেদিন। আর আজকে হচ্ছে ফরেন এইড, যেটা হচ্ছে বলছিলাম, যেটা কোনো প্রতিষ্ঠান সরকারিভাবে যেটা হ্যান্ডেল করে, সরকারিভাবে যেটা দেওয়া হয়, সেই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, এখন হচ্ছে এটার সাথে আরো একটা টপিক চলে আসবে, যার কারণে ক্লাসটা একটু লং হতে পারে, আবার নাও হতে পারে, জানি না। একটা হচ্ছে যে তোমার ফরেন এইড নিয়ে তা আলোচনা করব, সাথে সাথে হচ্ছে আবার বাংলাদেশে কারা কারা বেশি ডোনেট করে, মেজর ডোনার্স কারা, সেইটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, তো হচ্ছে আমি বলতে চাচ্ছি যে ফরেন এইড সম্পর্কে। ফরেন এইড কি, এর আগে বলছিলাম মাল্টিন্যাশনাল কোম্পানি সম্পর্কে। এখন বলবো হচ্ছে তারা আমাদের কিভাবে অ্যাসিস্ট করে, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট বা এই ডেভেলপমেন্ট অ্যাসিস্ট নিয়ে ডিবেটটা কি, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসি যে হচ্ছে আপনার এইডটা কি আসলে।
ফরেন এইডটা কি, সেক্ষেত্রে বলছে যে থার্ড ওয়ার্ল্ড ফরেন এক্সচেঞ্জ, থার্ড ওয়ার্ল্ডের যে ফরেন এক্সচেঞ্জটা বা মেজর সোর্স অফ থার্ড ওয়ার্ল্ড ফরেন এক্সচেঞ্জ, এটা পাবলিক এবং এট দ্য সেম টাইম বলছে এটা অফিসিয়াল। এটা হচ্ছে পাবলিক এবং হচ্ছে অফিসিয়াল, এবং বলছে যে বাইলেটারাল এবং মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স। বাইলেটারাল কোনটা, আমিও দিচ্ছি কোনো দেশকে, কোনো দেশ আমাকে সহায়তা করতেছে, এবং হচ্ছে মাল্টিলেটারাল কোনটা, অনেক ভাবে দিচ্ছে আসলে। হ্যাঁ, কোনো মানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই আসলে। তো হচ্ছে এইরকম বাইলেটারাল এবং মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বা হচ্ছে যেগুলা পাবলিক বা অফিসিয়াল, সবগুলো মিলেই বলছে এটা হচ্ছে আমরা বুঝি এটাই হচ্ছে ফরেন এইড। এটা কি বলা হয়? ফরেন এইড। তারপরে বলছে যে যত রিয়েল রিসোর্স ট্রান্সফারস আছে, যত রিসোর্স আমরা ট্রান্সফার করি এক দেশ থেকে অন্য দেশে, এগুলো হচ্ছে ফরেন এইড এর ডেফিনিশনে বা ফরেন এইড বলতে কি বুঝি সেটার মধ্যে ইনক্লুডেড হওয়া উচিত। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে ফরেন এইড। আসলে ফরেন এইড বলতে আমরা বুঝি যে সেটা কোনো পাবলিক অ্যাসিস্ট্যান্স হইতে পারে, সেটা কোনো অফিসিয়াল অ্যাসিস্ট্যান্স হইতে পারে, সেইটা হচ্ছে বাইলেটারাল অ্যাসিস্ট্যান্স হইতে পারে, সেটা মাল্টিলেটারাল অ্যাসিস্ট্যান্স হইতে পারে। এবং বলছে যদি মানে যদি আরো যদি মানে যদি আরো বিস্তারিতভাবে বলি, সেটা হচ্ছে যে সকল ধরনের রিয়েল রিসোর্স যেটা হচ্ছে এক দেশ থেকে আমরা অন্য দেশে দেই, সবগুলো কি বলা হয়? ফরেন এইড, বা সবগুলোই হচ্ছে ফরেন এইড এর মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ? জি স্যার। আচ্ছা, যে যে বুঝতে পারবেন না সে রেসপন্স করবেন। হ্যাঁ, আর যারা বুঝতে পারছেন তারা তো রেসপন্স করবেনই। স্যার উদাহরণ হিসেবে কি হতে পারে? উদাহরণ হিসেবে হচ্ছে যেমন বাইলিটারাল হচ্ছে আমি জাপানকে ধরেন যে হচ্ছে আমি টেকনোলজি দিচ্ছি, তারা আমাদেরকে লেবার দিচ্ছে। হ্যাঁ, এরকম একটা বিষয় হতে পারে। মানে গিভ অ্যান্ড টেক যে সম্পর্কটা, যে হচ্ছে আমি একটা দেব, সে একটা দিবে। আরেকটা বিষয় হতে পারে যে আমি দরিদ্র মানুষ, বা হচ্ছে আমার দেশ খুব হতদরিদ্র, সেক্ষেত্রে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সহায়তা করছেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় সহায়তা করছেন, আমাদের উদ্যোগের সময় সহায়তা করছেন, আমাদের পলিসি মেকিং এ সহায়তা করছেন। মানে এরকম বিভিন্ন সময়ে যদি সহায়তা করে সেটাকে বলছে মাল্টিলেটারাল। হ্যাঁ, আচ্ছা। আর এইগুলা কি আবার মানে একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলা হয় যে এই যে দেয়া নেয়াটা, এটা হচ্ছে পাবলিক বা অফিসিয়াল। হ্যাঁ, এটা তো মানে ডকুমেন্টস থাকে বা সরকারের একটা হিসাব থাকে বা সরকারের ওই জায়গা থেকে দেয়া হয়। সবকিছু মিলিয়ে পাবলিক বা অফিসিয়াল বা বাইলেটারাল বা হচ্ছে মাল্টিলেটারাল। বুঝতে পারছেন? জি স্যার। মাহি হোসেন মাহিনা? জি স্যার। এখন বলছে যে যারা অর্থনীতিবিদ, যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন বা অধ্যয়ন করেন, তারা হচ্ছে ফরেন এইড নিয়ে মূলত বেশি কথাবার্তা বলেন। তো ওনারা ফরেন এইডটাকে ডিফাইন করছে, বলছে এনি ফ্লো অফ ক্যাপিটাল টু এলডিসিএস, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ বা লিস্ট ডেভেলপিং কান্ট্রি, যেটাই বলেন না কেন, বলছে যে এনি ফ্লো অফ ক্যাপিটাল, এনি ফ্লো অফ ক্যাপিটাল। ইকোনমিস্টরা বলছে, তারা তো অর্থনীতিবিদ, অর্থের উপর প্রায়োরিটি দিয়ে বলছে যে যেকোনো ধরনের ক্যাপিটালের ফ্লো যদি হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এর দিকে যায়, লিস্ট ডেভেলপড কান্ট্রির দিকে যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা ধরতে পারি এটা ফরেন এইড দ্যাট মিটস টু ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে মূলত দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন নাম্বার 1 হচ্ছে বলছে যে এটার অবজেক্টিভস হচ্ছে ইট শুড বি নন কমার্শিয়াল, বা হচ্ছে ডোনারদের অবজেক্টিভ হওয়া উচিত নন কমার্শিয়াল। নন কমার্শিয়াল হবে মানে একটা হচ্ছে
কমার্শিয়াল ভিত্তিতে হচ্ছে ধরেন যে অ্যাপ্লাই করা বা আমি কমার্শিয়ালের থিঙ্কিং নিয়ে হচ্ছে আমি ডোনেট করতেছি, এটা একটা বিষয়, সেটা হওয়া যাবে না। দ্বিতীয়ত বলছে ইন্টারেস্ট রেট এবং রিপেমেন্ট পিরিয়ড শুড বি সেফার দেন কমার্শিয়াল টার্মস। বুঝছেন কথা? স্যার এইটা বুঝি নাই। কোনটা বুঝেন না, ফার্স্টেরটা না সেকেন্ডেরটা? কেন্টেরটা। আর কি স্যার? হ্যাঁ, ইন্টারেস্ট রেট আরেকটা কি বলছেন? আচ্ছা আমি আবারও বলছি, আবারও রিপিট করছি। ফার্স্টেরটা হচ্ছে ডোনার অবজেক্টিভস শুড বি নন কমার্শিয়াল, মানে যারা দিবে তারা যেন নন কমার্শিয়ালি এটা ব্যয় করে আমাদের পিছনে বা ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে। দ্বিতীয়ত বলছে যে ইন্টারেস্ট রেট এবং রিপেমেন্ট পিরিয়ড শুড বি সেফার দেন কমার্শিয়াল টার্মস। ধরেন যে হচ্ছে আমরা ব্যাংক থেকে ঋণ নেই না, হ্যাঁ, জি স্যার। কমার্শিয়াল কিন্তু চিন্তা ভাবনা তাদের থেকে যায় সব সময় যে হচ্ছে আপনি টাকা রাখতে যাবেন, আপনাকে 6% ইন্টারেস্ট দিবে, আপনি যখন নিতে যাবেন তখন 12% ইন্টারেস্ট আপনাকে নিতে হবে। বুঝছেন আমার কথা? ঠিক এরকম বলছে যে যখন তারা ঋণ দিবে তখন যেন ইন্টারেস্ট রেটটা কম থাকে। যখন তারা ধরেন যে আমাদের ইয়ার জন্য একটা ব্রিজ নির্মাণের জন্য, একটা বড় ধরনের স্থাপত্য নির্মাণের জন্য আমাদের 1000 কোটি টাকা লাগবে, সেক্ষেত্রে আমি অনুদান চাচ্ছি একটা মানে ভালো দেশ থেকে, এবং তারা এগ্রিও করছে আমাকে সহায়তা করার জন্য। এবং সেখানে যদি বিষয়টা এরকম হয় যে ইন্টারেস্ট রেট এবং রিপেমেন্ট পিরিয়ড, মানে যখন আমি পে করব এইটা যদি হচ্ছে সেফার থাকে, মানে হচ্ছে ধরেন যখন আমি পে করব, ধরেন আমি যখন ঋণ নিয়েছি তখন তার সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে বা তখন রেট ছিল 2% আমাকে দিতে হবে ইন্টারেস্ট আগে। এখন দেখা যাচ্ছে যে সবকিছু মিলিয়ে 1 বছর পরে 2 বছর পরে সেই ইন্টারেস্ট বেড়ে গেল, 4% হয়ে গেল। তখন তো সেটা আমার জন্য একটা বোঝা, একটা বড় ধরনের একটা ঋণের বোঝা। সেইটা যেন না হয় আসলে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। এখন বলছে যে এই ফরেন এইডের এই কনসেপ্টটা, এই বিষয়টা হচ্ছে ওয়ার্ল্ডলি হচ্ছে অনেক বেশি ইউজ হয় বা অ্যাকসেপ্টেড একটা বিষয়। হ্যাঁ, এখানে সকল ধরনের অফিসিয়াল গ্রান্টস এবং কনসেশনাল লোনস, তারপরে কারেন্সি, সবকিছুই হচ্ছে মানে যেটা এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার করা হয়, মানে ডেভেলপড থেকে লেস ডেভেলপড নেশনস এর মধ্যে সবকিছুই হচ্ছে আপনার এই ফরেন এইডের মধ্যে অন্তর্ভুক্ত। আমি বলছি যে ফরেন এইডটা হচ্ছে এখন ওয়ার্ল্ডলি অনেক বেশি ইউজ হয়, তারপরে হচ্ছে মানে অনেক বেশি অ্যাকসেপ্টেড বিভিন্ন দেশ দ্বারা, কারণ অনেক দেশ অনেক সময় হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে বলছে যে এই ধরনের মানে কি ফরেন এইডের মধ্যে সবকিছুই অন্তর্ভুক্ত। সকল ধরনের অফিসিয়াল গ্র্যান্টস, আমি এইটা করলাম, এইটা আবেদন করলাম, ওইটা আবেদন করলাম, সেটা মঞ্জুর হলো, বা হচ্ছে বলছে যে কনসেশনাল লোনস, হ্যাঁ, আমি ঋণ নিলাম, বা হচ্ছে ইন কারেন্সি, সবকিছুই বলছে হচ্ছে যে ডেভেলপড দেশ থেকে নন ডেভেলপড দেশগুলোতে বা লেস ডেভেলপড নেশনস গুলোতে যায়, মানে সবকিছুই অফিসিয়াল, সবকিছুই হচ্ছে এই ফরেন এইডের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, এখন বলছে কিছু কনসেপশনাল প্রবলেমস আছে অ্যাসোসিয়েট দ্য ডেফিনিশন অফ ফরেন এইড। এই ফরেন এইডের ডেফিনিশনের সাথে কিছু প্রবলেমস আছে। বলছে 3 মেজর প্রবলেমস অ্যারাইজ ইন মেজারিং এইড, মানে আমরা যখন এইডটা মেজার করি, এইটার কথা ভাবি, তখন হচ্ছে 3টা বিষয় আমাদের কাছে আসে। বুঝছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, ফার্স্টলি হচ্ছে, সবাই তো আছেন?
শুনতেছেন তো আমার কথা? জি স্যার আমরা জি, স্যার। আছি জি হ্যাঁ? স্যার। আছেন না? একদম। প্রীতি কই? প্রীতি আমার কবিতার লোক, ওকে আসে ক্লাসে? হ্যাঁ, তোমাদের প্রীতি? প্রীতি না প্রতি? স্যার প্রতি। প্রতি, হ্যাঁ, ওকে আসে? অনেক নাম তো উল্টা পাল্টা হয়ে যায় এখন, বুঝছো? স্যার আজকে আসে নাই কিন্তু আসে আজকে আসে না, অন্যান্য দিন আসে না? আচ্ছা, তো হচ্ছে সবাই তাহলে আসো না, ফাঁকিবাজি করো অনেকেই না? স্যার ওর মাঝে মাঝে নেটের প্রবলেমের জন্য ক্লাস করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, এরকম কতজন আছো তোমরা? কতজন হয়? মানে অর্ধেক কি সংযুক্ত হতে পারো, মানে তোমাদের যারা আছো? অর্ধেকের কম? একটু সমস্যা ওই হচ্ছে কিন্তু স্যার বেশিও হইতো, 57 তো হয়েছিল ঈদের আগে যখন ক্লাস করতাম, 55-57 হয়েছিল। এখন কি হয়েছে কে জানে। 14 ব্যাচে তো হচ্ছে ইয়ে হয়, মানে সবসময় 50 আপ হবে, সব ক্লাসই 50 আপ হবে। ওরা তো স্যার বুঝেন না ফার্স্ট ইয়ার ব্যাপারটাই ওনারা হ্যাঁ? নতুন এইজন্য একটু ওরা নতুন এখনো বোকা। ওরা এখন সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার কেন? স্যার নতুনই তো First semester ফার্স্ট ইয়ার হলো। ওরাও থার্ড ইয়ার হইলে আরো 10-15 জন কমে যাবে। হ্যাঁ না, স্যারের কি এখন 14 ব্যাচ বেশি ভালো লাগে নাকি? আসলে না বা অনেক লজিক্যাল কোশ্চেন কাউরই ভালো লাগে না। আর এখন ওই যে করোনার মধ্যে আর 15 ব্যাচ আসবে তো। আচ্ছা, হচ্ছে আমরা আলোচনায় আসছি, যাই হোক অনেকেরই আসলে সমস্যা থাকবে আমি জানি। আমি একবার হচ্ছে গ্রাম সাইডে ছিলাম, আমি সংযুক্ত হতে পারি নাই ওপেনের একটা ক্লাসের সাথে। 1 ঘন্টা ধরে হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু পারি নাই। তো আসলে বুঝি যে অনেকের এই সমস্যা আছে। তো হচ্ছে এই যে ডেফিনিশন গুলো বললাম বা ইকোনমিক্সদের কথা বললাম, এখান থেকে হচ্ছে 3 ধরনের মেজর প্রবলেমস ইন মেজারিং ফরেন এইড। সেই 3টা প্রবলেমের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বলছে we cannot simply and together the dollar values of grants and loans। আমরা হচ্ছে সাধারণভাবে গ্র্যান্টস এবং হচ্ছে লোনস ভ্যালুস এটা একত্র করতে পারি না আসলে, একটা অসুবিধা। হচ্ছে প্রত্যেকেরই হচ্ছে সিগনিফিকেন্ট ডিফারেন্ট সিগনিফিকেন্স আছে টু বোথ ডোনার অ্যান্ড রেসিপিয়েন্ট কান্ট্রিজ। অর্থাৎ হচ্ছে ইউএসএ থেকে আমি ধরেন যে ঋণ নিয়ে আসতেছি, বা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে বা জাপান থেকে, যে দেশ থেকে বলেন না কেন, এখন বিষয়টা হচ্ছে যে দিচ্ছে তার যে ডলারের হিসাব, তার যে কারেন্সির হিসাব, সেটা আমার দেশে আসলে মিলে না, বা আমার দেশের একটা গুরুত্ব আছে, তার দেশের আর একটা গুরুত্ব আছে নাকি। তো এইটা থাকার ফলে আসলে মানে ইমব্যালেন্সটা হয় বা একটা অসুবিধা হয়, বা হচ্ছে ওরা যেটা দেয় সেটা হচ্ছে আমাদের এই দেশে আসে হয়তো অনেক বেশি হয়ে যায়, এরকম একটা কিছু। এরপরে হচ্ছে বলছে যে উই কান্ট সিম্পলি টুগেদার, মানে হচ্ছে আমরা একত্রিত করতে পারি না আসলে। তারপরে সেকেন্ডলি বলছে এইড ক্যান বি টাইড আইদার বাই সোর্স অর বাই প্রজেক্ট। এটা হচ্ছে এইটা হচ্ছে সম্পর্কিত থাকে, কি বলে, গ্রথিত থাকে, হয় হচ্ছে সোর্স দ্বারা অথবা প্রজেক্ট দ্বারা। হ্যাঁ, যে কোনো প্রজেক্টের জন্য বা সোর্সের জন্য। এটাও ধরেন একটা মানে ফরেন এইডের প্রবলেমস এর কথা বলছে।
থার্ড হচ্ছে aid may be tied to the importation of capital intensive equipment, মানে আমদানির সাথে রিলেটেড, আমদানির সাথে রিলেটেড importation of capital intensive equipment। আচ্ছা, ফাইনালি বলছে যে আমাদের ডিস্টিংগুইশ করা দরকার বিটুইন nominal and real value of foreign assistance during periods of rapid inflation। যখন আসলে মুদ্রাস্ফীতি হয় মানে ওঠানামা করে, তখন হচ্ছে এই ফরেন অ্যাসিস্ট্যান্সের রিয়েল ভ্যালুটা হচ্ছে এবং হচ্ছে নমিনালটা হচ্ছে আমাদের ডিস্টিংগুইশ করা দরকার। অর্থাৎ হচ্ছে এই জায়গাটাতে ধরেন আমাকে যখন দিচ্ছে তখন মুদ্রার মান এক ধরনের থাকে, বা হচ্ছে যখন নিচ্ছে তখন এক ধরনের থাকে। এইটা ওরা আসলে আইডেন্টিফাই করছে। এই বিষয়গুলো আসলে প্রবলেমেটিক একটু আসলে ফরেন এইডের ক্ষেত্রে। হ্যাঁ, এই এরপরে আমরা আসি স্যার দ্বিতীয় নাম্বারটা আরেকবার একটু বলেন। কোনটা? তিন সেকেন্ড নম্বরটা? তিন নম্বরটা? দুই না নাম্বারটা স্যার, ও 2 নাম্বার বলতে বলেছে। দুই স্যার, নম্বর দুই হচ্ছে বলছে aid can be tied either by source। এখন সোর্স হইতে পারে কি? বলছে loans or grants have to be spent on the purchase of donor country goods and services, or by project funds can only be used for a specific project। একটা রোড তৈরি করার জন্য অথবা একটা স্টিল মিলের জন্য, এইরকম বিষয়টা বলছে যে এটা আসলে শুধুমাত্র হচ্ছে আপনার কানেক্টেড বা গ্রথিত থাকে সোর্সের সাথে অথবা প্রজেক্টের সাথে। আপনি একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল মিল করতে হবে আপনার দেশের জন্য, তখন আপনার হচ্ছে ঋণ লাগে, তখন সেইখানে দেয়। বা হচ্ছে মানে কোনো কিছু গুডস এর জন্য বা সার্ভিসের জন্য, এইরকম বলছে যে দুইটা সেক্টরে বা দুইটা খাতে বেশি দেয়, সেটা হচ্ছে সোর্স এবং একটা হচ্ছে প্রজেক্ট। এখন ওই সোর্সের আবার দেখবেন আলাদা আলাদা বিশ্লেষণ করা আছে শীটে, বা হচ্ছে প্রজেক্টের কোন কোন জায়গায় দেয় বা কোন কোন সেক্টর আছে সেগুলা বিশ্লেষণ করা আছে। বুঝতে পারছেন? মানে এইটা ফরেন এইডটা মূলত গ্রথিত থাকে প্রজেক্টের সাথে এবং সোর্সের সাথে। স্যার, তাহলে এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আপনাকে যখন ঋণ দেয় তখন তারাও তো ভালো কিছু দেখবে। যেমন ধরেন যে একটা বিষয় ধরেন ব্যাংক আপনাকে ঋণ দিচ্ছে, আপনার জায়গা না থাকলে ধরেন আপনাকে ঋণ দিচ্ছে না। আমার কথা বুঝছেন? সেটাই। আপনার জায়গা না থাকলে আপনাকে ঋণ দিচ্ছে না। এখন ধরেন যে এই দুইটার বাইরেও তো আমাদের অনেক ঋণের প্রয়োজন হতে পারে। এই দুইটার বাইরেও আমাদের ঋণের বেশিরভাগ ক্ষেত্রে ঋণ দেয় এইসব সেক্টরে। এইটা বলছে আসলে। বুঝেন না আমার কথাটা? জি স্যার। জি স্যার। এখন ধরেন যে হচ্ছে সাপোজ বললাম আমাকে মিল তৈরির জন্য 100 কোটি টাকা দিচ্ছে। এখন যদি এরকম হইতো যে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য বা আমাদের অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো বাংলাদেশে দরকার সেখানে যদি দিত, অথবা আমাদের বন্যা হলো যেখানে হচ্ছে তারা মানে আমরা বন্যাকে হচ্ছে ট্যাকেল দিতে পারতেছি না, সেক্ষেত্রে যদি আমাদের স্বল্প ঋণে স্বল্প সুদে যদি তারা আমাদেরকে সহায়তা করতো, অবশ্যই বেনিফিটেড হতাম আমরা। বুঝছেন? সেই বিষয়টার কথা বলছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে বলছে কেন ডোনার্সরা গিভস এইড, কেন আসলে এইড দেয়। আচ্ছা, এর আগে একটা আছে অ্যামাউন্টস এন্ড অ্যালোকেশনস। হ্যাঁ, অ্যামাউন্টস এন্ড অ্যালোকেশনস এ ওই যে হচ্ছে স্ট্যাটিস্টিক্স দেখিয়েছে। একটু বলবে স্ট্যাটিস্টিক্স, নাকি আপনারা শীত পড়লেই বুঝবেন? অবশ্য স্ট্যাটিস্টিক্স বুঝাইতে গেলে একটু ঝামেলা হয় আসলে। আপনারা মনে করেন যে স্যার এত কিছু বলে কিন্তু বুঝতেছি কি না কেন, কিন্তু আসলে যখন আপনি শীটে দেখবেন তখন এটা সিম্পলি যে 1960 সালে এইটা হয়েছে,
1990 সালের দিকে গিয়ে আসলে এটা হয়েছে। এরকম দুইটা কম্পারিজন দেখায়, বুঝেন নাই? মানে আপনাকে যদি আমি বলি যে 1960 সালে এত বিলিয়ন ডলার হচ্ছে বৃদ্ধি পাইছে, হ্যাঁ, এরপরে 5 বছর পরে আবার কি এটা কমেছে, হ্যাঁ, আবার 4 বছর পরে গিয়ে এটা আবার এত পয়েন্ট এত বিলিয়ন বেড়ে গিয়েছে, তখন মানে এইরকম যখন 2-3 স্টেপে আমি চলে যাব তখন আপনার মাথায় প্যাঁচ লেগে যাবে। স্যার এগুলো কি বলছে আসলে, হ্যাঁ? বুঝছেন? জি বুঝেন নাই? স্যার, জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা ধরে নিবেন যে আপনারা বুঝতেছেন না, কিন্তু আসলে আপনারা বুঝবেন। আমি একটু বলছি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, সেটা হচ্ছে যে জি স্যার। মানি ভলিউম অফ অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, যেটা ইনক্লুড করে বাইলেটারাল গ্র্যান্টস, লোনস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিল্যাটারাল ফ্লোস, মানে এই যে ঋণগুলা দেয়, বুঝছেন? সেগুলা বাইলেটারাল গ্র্যান্টস হইতে পারে, লোনস হইতে পারে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স হইতে পারে, মাল্টিল্যাটারাল ফ্লো হইতে পারে, from on annual rate has grown from an annual rate আর হচ্ছে 1960 সালে দেখা গেছে 4.6 বিলিয়ন ডলার, এবং সেখান থেকে হয়েছে 54 বিলিয়ন ডলার 1990-তে। এবং বলছে যে in terms of percentage of developed country, GNP allocated to official development assistance, যেখানে একটা স্টেডি ডিক্লাইন হয়েছিল, বলছে যে 0.51% থেকে ছিল হচ্ছে 1960-এ, যেখান থেকে কমে গিয়ে হয়েছে 0.35 in 1990। ওই অর্থাৎ সরকারিভাবে বেসরকারিভাবে কেমনে একটু কমেছে, কেমনে একটু বেড়েছে, ডিক্লাইন করছে, সেটা দেখিয়েছে। মূল কথা ওইখানে, আর কিছু না। বুঝছেন? পড়লে আমি যদি পড়ে যাই তাহলে আপনারা বুঝবেনও না আসলে। এটা যখন আপনারা শীট দেখবেন, হাতে নিবেন, পড়লেই বুঝবেন যে এখানে আসলে এটা বাড়ছে, এটা কমছে। বুঝছেন? আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে আসি কেন ডোনার্সরা এইড দেয় আসলে আমাদেরকে, কেন তারা দেয়? সেটার কিছু রিজনস আছে না? আচ্ছা, এইড তো দেয় মূলত অনেকগুলা কারণের জন্য। এর মধ্যে আবার মানে খুব হাইলাইটিং যদি বিষয়গুলো দেখেন যে কোন কোন জায়গায় দেয়, সেক্ষেত্রে হচ্ছে পলিটিক্যাল একটা মোটিভেশনের জন্য বা পলিটিক্যাল একটা জায়গা থেকে দেয়, ইকোনমিক একটা জায়গা থেকে দেয়। তারপরে হচ্ছে ইকোনমিকটা তো আসলে সবই, আমি যা আলোচনা করবো সবই ইকোনমিক, ঠিক না? টাকা পয়সাই তো বেশিরভাগ দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে সেলফ ইন্টারেস্ট থেকে দেয়, বা হচ্ছে আরো আরো অন্যান্য আসপেক্ট আছে, সেগুলো একটু বলবো আমি। তো ফার্স্ট হচ্ছে যে ডোনাররা যে এইড দেয় আসলে, সেই এইড দেওয়ার কারণটা হচ্ছে একটা তাদের পলিটিক্যাল, স্ট্র্যাটেজিক অথবা ইকোনমিক সেলফ ইন্টারেস্ট। একটা হচ্ছে পলিটিক্যাল, বা একটা হচ্ছে স্ট্র্যাটেজিক, এবং হচ্ছে ইকোনমিক সেলফ ইন্টারেস্ট। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন যে আমি সিম্পলি আগেই আপনাদেরকে হচ্ছে বলে দেই যাতে আপনাদের কষ্ট না হয় বুঝতে। পলিটিক্যাল কোনটা, যে আমি যদি এখন ওকে ঋণ দেই তাহলে হচ্ছে ওর হচ্ছে দেশের যে সিচুয়েশন, ওর সাথে যে বিভিন্ন চুক্তি করা, ওর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, ও আসলে আমার উপর ডিপেন্ডেন্ট থাকবে, তাই না? বুঝছেন কথা? ও আসলে আমার উপর ডিপেন্ডেন্ট থাকবে। ওই যে ডিপেন্ডেন্সি থিওরিতে আমি আপনাকে পড়িয়েছিলাম না, আপনাদের পড়িয়েছিলাম না, যে কেউ যদি আপনার একটা ল্যাপটপ গিফট করে, তাহলে হচ্ছে 2 দিন পরে যদি আপনাকে বলে যে একটু এদিকে আসো, কথা শুনে যাও,
বা একটা আড্ডা দিই, আপনি যাবেন, কিন্তু যাবেন কিনা? এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে দেয়। তো হচ্ছে বলছে যে অ অ অনেক দেশেরই হচ্ছে রাজনৈতিক কিছু ইয়ে থাকে, কি বলে? টেনডেন্সি থাকে যে ওরে আমি দখল করব বা ওরে হচ্ছে আমি এটা করব, ওইটা করব। যার কারণে হচ্ছে ওরা রাজনৈতিকভাবে যে বিভিন্ন ডোনেট করে থাকে। এটা একটা রাজনৈতিক একটা ইয়ে থাকে ওদের। রাজনৈতিক প্লাস হচ্ছে স্ট্র্যাটেজিক। মানে আমি টেকনিক্যালি আমি তাকে সাপোর্ট দেয়ার জন্য ভাবতেছি যে এই জায়গায় এখন যদি আমি তাকে সাপোর্ট দেই, আরো ক্লিয়ার বুঝবেন আপনি যে হচ্ছে যদি দেশীয় আকারে আপনি বিশ্লেষণ করেন, ছোট্ট আঙ্গিকে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে হচ্ছে আপনার ন্যাশনাল লেভেলে ধরেন একজন এমপি নির্বাচন করছে, হ্যাঁ? সেই এমপি নির্বাচনের সময় হচ্ছে আপনি তাকে টাকা দিয়েছেন ৫ লাখ, হ্যাঁ? এই ৫ লাখ টাকা দেওয়ার কারণ কি জানেন? ৫ লাখ টাকা দেওয়ার কারণেও যদি নির্বাচিত হয়, তাহলে আপনি আবার ওর থেকে সুযোগ নিয়ে আপনি হচ্ছে ২০ লাখ টাকা ইনকাম করতে পারবেন। যে ১ কোটি টাকা দেয়, সে ২০ কোটি টাকা নেয়ার মতো যাতে ক্যাপাসিটি তার মধ্যে বিল্ড আপ হয়, সেই চেষ্টা করে। আমার কথা কি বুঝছেন? জি স্যার। এটা হচ্ছে ন্যাশনাল লেভেলের একটা মানে এক্সাম্পল দিলাম। এরকম ইন্টারন্যাশনাল লেভেলেরও কিছু পলিটিক্স আছে, কিছু ব্যাপার-স্যাপার আছে যার কারণে আসলে অনেক সময় অনেকে ঋণ দিয়ে থাকে। বা স্ট্র্যাটেজিক কোনো প্ল্যান আছে বা হচ্ছে কৌশল আছে যেটা দিয়ে আসলে ই করবে। এখন ইন্ডিয়া আমাদেরকে সহায়তা করছে, তার প্রতিবেশী রাষ্ট্র। হ্যাঁ? আ ই ইন্ডিয়া করল ধরেন যে একটা দলকে, তারপর ধরেন যে আপনার অস্ট্রেলিয়া করলো একটা দলকে, যে হচ্ছে সাপোর্ট দিল। তখন যখন হচ্ছে নির্বাচিত হয়, তখন কিন্তু আবার ধরেন যে তাদের সাথে একটা দহরম-মহরম একটা গড়ে ওঠে আসলে আমরা দেখি, হ্যাঁ? তো এই বিষয়গুলাই আসলে। তো এখন বলছে যে আ আ কিছু আছে বলছে যে some development assistance may be motivated by moral এবং humanitarian desires. একটা কথা বলছি পলিটিক্যাল হইতে পারে, একটা কথা বলছি যে স্ট্র্যাটেজিক বা টেকনিক্যাল কিছু হইতে পারে, ইকোনমিক কিছু হইতে পারে। তারপরে হচ্ছে যে মরাল এবং হিউম্যানিটেরিয়ান ডিজায়ার্স, যে কেন তারা ঋণ দেয়? একটা মরালিটির জায়গা থেকে। নিউজিল্যান্ডের অনেক টাকা পয়সা আছে বা আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি ধরেন যে কিছু টাকা দিয়ে দিচ্ছেন। মরালিটির জায়গা থেকে, হ্যাঁ? বা হচ্ছে একটা বিষয় দেখছেন যে হচ্ছে ওই দেশে বন্যা হচ্ছে, ওই দেশে দুর্যোগ হচ্ছে অনেক বেশি, আপনি কোনো ঋণ লাগবে না। এই ১০ কোটি টাকা তোমাকে এমনিতেই আমি দিয়ে দিচ্ছি। তুমি তোমার দেশকে সামলাও। বুঝেন নাই আমার কথাটা? জি স্যার। তো এরকম হচ্ছে পলিটিক্যাল আ মোটিভেশনস এর জন্য, পলিটিক্যাল মোটিভেশনস এর জন্য এখন পলিটিক্যাল মোটিভেশনস কি? ধরেন যে নির্বাচনের সময় হইতে পারে, আ আ রিকনস্ট্রাক্টিং ওয়ার টর্ন ইকোনমিক্স, মানে যুদ্ধ বিধ্বস্ত যে বিভিন্ন দেশ থাকে, তাদেরকে রিকনস্ট্রাক্ট করার জন্য। তারপর বলছে যে আ আ ইন্টারন্যাশনালি যে স্পিড অফ কমিউনিজম, সাম্যতা, সেইটা সৃষ্টি করার জন্য। অনেক কিছুই। তারপরে আমি যে আরো বিষয়ের কথা বললাম, পলিটিক্যাল, আরো অনেক বিষয় থাকে। কি যে হচ্ছে আমি ওরে ঋণ দিলে এই ফেসিলিটি আমি পরে নিতে পারবো বা এইটা এই সুযোগ আমি নিতে পারবো। এরকম অনেক বিষয় কাজ করে, হ্যাঁ? তারপরে ইকোনমিক যে বিষয়টা, আচ্ছা। এরপর ইকোনমিক যে বিষয়টা আসি, সেইটা হচ্ছে যে আপনার আমাদেরকে আসলে যা কিছুই দেয় না কেন, সবই তো ইকোনমির মধ্যে পড়ে মূলত, বুঝেন নাই? আমার হচ্ছে রাস্তাঘাট নির্মাণের জন্য দিচ্ছে, আমাদের ইকোনমিক। আমার হচ্ছে পলিসি মেকিং এর জন্য দিচ্ছে, আমার ইকোনমিক। আমার হচ্ছে বলছে যে এখানে বলা হচ্ছে যে আপনার গ্রোথ বা সেভিংস এর জন্য অনেক সময় দিয়ে থাকে তারা ঋণ। তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অনেক সময় হয়। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স হচ্ছে
হাই লেভেল ম্যান পাওয়ার ট্রান্সফার। হ্যাঁ, একটা হচ্ছে যে ধরেন যে হচ্ছে আমি হচ্ছে আমার দেশ থেকে ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, সেটাও হতে পারে। লেবার পাঠাচ্ছি, সেটাও হতে পারে। বা তারা মানে এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। এগুলো হচ্ছে ইকোনমির সাথে রিলেটেড। বুঝছেন আমার কথাটা? বুঝেন নাই? জি স্যার। স্যার হ্যাঁ, বলছি যে ইকোনমির সাথে তো আমাদের অনেক কিছুই জড়িত। মানে তারা যে জায়গা থেকেই দেয়, যে জায়গা থেকেই ফোকাস করে সবই কিন্তু ইকোনমিক সাইডটাই আসলে মূলত। বুঝছেন? এবং রাজনৈতিকটাও তো আসলে ইন এ সেন্স ইকোনমিকই। রাজনৈতিক একটা জায়গায় রাজনৈতিককে কেন্দ্র করে যদি আপনাকে ৫ কোটি টাকা দেয়, সেটাও তো আপনার অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই দিচ্ছে বা অর্থনৈতিকভাবে আপনি লাভবান হচ্ছেন। তো এরপরে বলছে যে বিভিন্ন ধরনের সেভিংস এর জন্য, আপনার গ্রোথ এর জন্য, ইকোনমিক গ্রোথ এর জন্য বিভিন্ন ধরনের ডোনেট করে থাকে। তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেয়। আপনার দেশের ৫০০ লেবার নিবে তারা। বা হচ্ছে অনেক সময় সৌদির সাথে হয় না? চুক্তি হয় না? যে হচ্ছে এই বছর দেখবেন ৫,০০০ লোক নিবে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে উম ১০ জন ইঞ্জিনিয়ার নেবে, তাদেরকে এত সেলারি দিবে। এই যে বিষয়গুলা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যেগুলো হচ্ছে ইকোনমির সাথে রিলেটেড। এরপরে বলছে যে ডোনার কান্ট্রিজ গুলা ডিসাইড হোয়াইস এলডিসি আর টু রিসিভ এইড। হ্যাঁ, বলছে ডোনার কান্ট্রি অনেক সময় হচ্ছে ডিসাইড করে কেন মানে এলডিসি গুলা আর হচ্ছে আর টু রিসিভ এইড, মানে এইড গ্রহণ করবে হচ্ছে এলডিসি যারা তারা। আবার এখানে আরো কিছু বিষয়ের কথা বলছে। এখানে হওয়া উচিত যে হচ্ছে এখানে যেটা বলছে যে আপনার আহ, যারা হচ্ছে মানে রিসিপিয়েন্ট তাদের বিষয়টা বেশি ফোকাস করা উচিত যে আসলে তারা কত টাকা নিবে বা কত টাকা তাদের প্রয়োজন এবং কোন কোন ওয়েতে নিবে, ইন হোয়াট ফর্মস, কোন ওয়েতে নিবে, অর্থাৎ লোনের আকারে নিবে নাকি গ্র্যান্টস এর আকারে নিবে নাকি ফাইন্যান্সিয়াল নাকি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আবার কোন উদ্দেশ্যে নিবে এবং কোন আন্ডার হোয়াট কন্ডিশনস অন দ্য বেসিস অফ দেয়ার ডোনার কান্ট্রিজ অ্যাসিস্ট্যান্স, মানে তাদের যে ডোনার যারা অ্যাসিস্ট্যান্স আছে তাদের সাথে কোন কন্ডিশনস এর উপর বেস করে তারা নিবে, এই বিষয়গুলা। মানে অর্থাৎ হচ্ছে ইকোনমিক ইকোনমিক সবকিছু আসলে ইকোনমিক। এবং তার বাইরেও যদি আমরা দেখি তাইলে হচ্ছে আমাদের সেভিংস বাড়ানোর জন্য, আমাদের গ্রোথ বাড়ানোর জন্য, আমাদের হচ্ছে মানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা হচ্ছে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে অ্যাবসর্পটিভ ক্যাপাসিটি বিল্ড আপ এর জন্য সবকিছু আসলে ইকোনমির সাথে রিলেটেড বা ইকোনমিক মোটিভেশনস বা ইকোনমিক যেই বিষয়টা সেটার সাথে রিলেটেড। থার্ড হচ্ছে আপনার থার্ড হচ্ছে থার্ডটা গেল কি? সেলফ ইন্টারেস্ট। ইকোনমিক মোটিভেশনস এবং সেলফ ইন্টারেস্ট, এটাও মানে সেলফ ইন্টারেস্ট যেটা সেটাও হচ্ছে আপনার ইকোনমিক এর মধ্যেই পড়ে, ইকোনমিক মোটিভেশনস এর মধ্যেই পড়ে। বলছে যে সেলফ ইন্টারেস্টের মধ্যে হচ্ছে বলছে যে ফ্রিডম টু শপ অ্যারাউন্ড ফর লো কস্ট, অর্থাৎ হচ্ছে আমরা যাতে লো কস্টে হচ্ছে বিপণী কিনতে পারি বা শপিং করতে পারি, এটার জন্য একটা ফ্রিডম থাকে। এবং হচ্ছে সুইটেবল ক্যাপিটাল এবং ইন্টারমিডিয়েট গুডস, এটা হচ্ছে আমাদের সেলফ ইন্টারেস্টের জন্য। তারপর বলছে যে ফ্রি আর ট্রেড থ্রু আ রিডাকশন অফ ডেভেলপড কান্ট্রি ইম্পোর্ট ব্যারিয়ার্স, হচ্ছে ডেভেলপড কান্ট্রি যে ব্যারিয়ার্স গুলা করে রাখে আসলে সেইগুলা যদি রিডাকশন হয় বা মানে ফ্রি আর ট্রেড যদি হয়, সেগুলো আমাদের ব্যক্তিগত পর্যায়ের জন্য ভালো আসলে। বুঝতে পারছেন কথাটা? বলছে যে ফ্রি আর ট্রেড থ্রু আ রিডাকশন অফ ডেভেলপড কান্ট্রি ইম্পোর্ট ব্যারিয়ার যদি হচ্ছে ইম্পোর্ট ব্যারিয়ার যদি ভেঙে দেয় ডেভেলপড কান্ট্রি, তাহলে হচ্ছে আমাদের জন্য এটা সেলফ ইন্টারেস্ট। অর্থাৎ হচ্ছে ধরেন যে আমার দেশে
আমি ধরেন যে একটা কম্পিউটারের দোকান দিলাম, আমি একটা টেকনোলজি রিলেটেড কোনো দোকান দিলাম। এখন আমার জাপান থেকে ধরেন যে হচ্ছে বিভিন্ন গুডস নিয়ে আসতে হবে, বিভিন্ন প্রোডাক্টস নিয়ে আসতে হবে। যদি সেটা ইম্পোর্ট ব্যারিয়ার অনেক বেশি থাকে, তাহলে কিন্তু আমি ব্যবসা করতে পারবো না। আমার দেশের ইকোনমি ডেভেলপ করতে পারবে না। আমার দেশের সেভিংস বাড়বে না। আমার দেশের জিডিপি বাড়বে না। এরকম অনেক বিষয় আছে না? বুঝছেন কথা? বুঝেন নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা। এরপরে হচ্ছে বলছে যে আদার অ্যাসপেক্টস অফ ফরেন এইড। ফরেন এইড এর হচ্ছে আরো অন্যান্য দিক আছে। সেইগুলা কি? সেগুলা শীটে আছে কিনা জানি না, বা আমি অন্য কোথাও থেকে হয়তো বা কালেক্ট করতে পারি। আপনারা দেখে নেবেন। যদি না থাকে তাহলে এগুলা এইভাবেই লিখে দিবেন বা পয়েন্ট আউট করবেন যে হচ্ছে আদার অ্যাসপেক্টস অফ ফরেন এইড। আদার অ্যাসপেক্টস এর মধ্যে বলছে যে তারা অনেক সময় পভার্টি দূর করার জন্য হচ্ছে হেল্পস করে আমাদেরকে। সলভ দ্য প্রবলেম অফ ইম্পোভারাইজড নেশনস। তারা হচ্ছে যেগুলা ইম্পোভারাইজড নেশনস থাকে, হতদরিদ্র দেশ থাকে, সেগুলার প্রবলেম সলভ করার চেষ্টা করে। বলছে যে families living below poverty lines contributing through money, trainings, medical assistance। যে দেশ হচ্ছে খুব মানে দারিদ্র্যের কষাঘাতের মধ্য দিয়ে যায়, তাদেরকে বিভিন্ন সময় হচ্ছে বলছে টাকা দিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করে, মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিয়ে তাদেরকে সহায়তা করে, যার ফলে তাদের পোভার্টি লেভেলটা কি মানে যে জায়গায় থাকে সেখান থেকে আসলে ডেভেলপ করে। এরপর হচ্ছে বলছে যে আরেকটা হচ্ছে যে বোথ ডোনার এবং রিসিপিয়েন্ট বিল্ড আপ ডিপ্লোম্যাটিক রিলেশনস। ডিপ্লোম্যাটিক রিলেশন কি? কূটনৈতিক সম্পর্ক। হ্যাঁ, এটাও কিন্তু হচ্ছে পজিটিভ, বা এটাও কিন্তু আপনার সহায়তা। ধরেন যে আপনার সাথে যদি কূটনৈতিক সম্পর্ক না রাখে, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, একটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই যেমন বিভিন্ন সময় দেখবেন যে আমি এই মুহূর্তে ভুলে গেছি, ইউএসএ কি যেন হচ্ছে আমাদের একটা টিআরএফ না জানি কি না যেন প্রোডাক্টের একটা কি বলে, সেটা আমাদেরকে দিবে না, বা এটা সেটা এরকম যদি কোনোটা আসলে অফ করে দেয়, সেটা আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই। কিন্তু সেটাও যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে ধরেন যে একটু হলেও আগাই। এরকম কিছু আছে, বুঝছেন? তারপর বলছে হেল্প আদার কান্ট্রিজ টু বি মোর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ন্যাচারাল ডিজাস্টার্স এর সময় মেডিকেল হেল্প করে, তারপরে বিভিন্ন ডিজিজ থেকে হচ্ছে ডিজিজ ইরাডিকেট করার জন্য হেল্প করে, ইমপ্রুভ দেয়ার, এগুলাই মূলত হচ্ছে ইমপ্রুভ দেয়ার ইকোনমি। বুঝেন না আমার কথাটা? বা কেউ যদি হচ্ছে আমাকে ক্ষতি না করে, সেটাই তো হচ্ছে উপকার, ঠিক না? কেউ যদি আমাকে ক্ষতি না করে, সেটা উপকার না? অবশ্যই। স্যার। হ্যাঁ। তো এখন হচ্ছে বলছে যে যদি আমাকে কেউ যদি হচ্ছে ডিজাস্টারের সময় হেল্প করে, বড় ধরনের বন্যার সময় হেল্প করে আমাকে কেউ, কোনো দেশ আমাকে যদি হচ্ছে মেডিকেল হেল্প দেয়, ডাক্তার দিয়ে, বা হচ্ছে টেকনোলজি দিয়ে, বা হচ্ছে নলেজ দিয়ে, বা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বড় বড় ডিজিজের আবির্ভূত হয়েছে এই বিশ্বে, তখন হচ্ছে টিকা দিয়ে বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে হেল্প করেছে, এইগুলাই মূলত হচ্ছে ইমপ্রুভ ইকোনমি, মানে ইকোনমিক দিকে নিয়ে যায়। কারণ হচ্ছে মানে আমি যখন একটা ডিজিজ সামলাতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না, আমি যখন মেডিকেল সেক্টরে অনেক উইক থাকবো, তখন ডেফিনেটলি কিন্তু আমার অর্থনীতিও ভেঙে পড়বে। তখন ভেঙে পড়বে। ধরেন যে যদি এই প্যান্ডেমিক সিচুয়েশনটা যদি ধরেন যে 1 মাসের মধ্যে যদি নিয়ন্ত্রণে চলে যেত, বা আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে কি আমরা এত বেশি ক্ষতিগ্রস্ত হতাম ইকোনমিক্যালি? না স্যার। হতাম না কিন্তু। তো মানে আসলে
ধরেন যে বিষয়টা হচ্ছে স্বাস্থ্যের সাথে রিলেটেড, কিন্তু চলে গেছে কোথায়, ইকোনমির দিকে না, মানে একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক করা। বুঝছেন কথা? হ্যাঁ, যেহেতু সবকিছু বন্ধ আছে এটার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার হেল্পস আদার নেশনস ফর ড্রাগস এন্ড আদার প্রবলেমস, বলছে যে এইচআইভি বা এইডস এর সময়টাতেও বা এই ধরনের হেল্প করে, ডিসেমিনেশন অফ ইনফরমেশন ছড়িয়ে এবং অ্যাসাইড ফান্ডস দিয়ে হেল্প করে থাকে আসলে। হ্যাঁ, এরপরে বলছে যে there are 4 types of aid programs। এরকম এইড প্রোগ্রামস হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। 4 ধরনের হয়ে থাকে। একটা বলছে মিলিটারি এইড। এখন দেখেন যে মিলিটারি দিয়ে সহায়তা, যুদ্ধের সময় ভারত আমাদের কি দিয়ে সহায়তা করছে? মিলিটারি ফোর্স দিয়ে আমাদেরকে সহায়তা করেছে। বুঝছেন? সেটাও কিন্তু এক ধরনের সহায়তা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, ওই যে আমার দেশ থেকে লেবার দেয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। গ্র্যান্টস অ্যান্ড কমোডিটি ইম্পোর্ট প্রোগ্রামস, হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্ট কিরকম হবে না হবে এইটা। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট লোনস, এইগুলো এই ধরনের প্রোগ্রামস গুলো হচ্ছে ফরেন এইড প্রোগ্রামস। মানে এই 4টা সেক্টরে বেশি হয় মূলত, মিলিটারি এইড, টেকনিক্যাল। আরেকবার একটু স্যার। 3 নম্বরটা হচ্ছে গ্র্যান্টস অ্যান্ড কমোডিটি ইম্পোর্ট প্রোগ্রামস। 4 নম্বরটা হচ্ছে ডেভেলপমেন্ট লোনস। এরপরে এখানে আরেকজনের নাম বলা আছে, অ্যাকর্ডিং টু হ্যান্স মর্গেনথু, HANS, যদি আপনারা না পান এইটা, বুঝছেন, তাহলে হচ্ছে সার্চ দিবেন যে হচ্ছে এই নামটা লিখে হ্যান্স মর্গেনথু অ্যান্ড ফরেন এইড, তাইলে দেখবেন হয়তো বা এটা চলে আসতে পারে, হয়তো আমি নেট থেকেও নিতে পারি। এই ওনার 6 ধরনের ফরেন এইডের কথা বলছে বা উনি আলোচনা করছে, যার মাধ্যমে হচ্ছে মানুষ আসলে মানি ট্রান্সফার করে, গুডস ট্রান্সফার করে, সার্ভিস ট্রান্সফার করে ফ্রম ওয়ান নেশন টু অ্যানাদার। বুঝতে পারছেন? ওনার নাম হচ্ছে হ্যান্স মর্গেনথু, HANS, হ্যান্স MORGENTHAU, মর্গেনথু। নামের উচ্চারণ ভুল হলে আমি এটার জন্য দায়ী না, কারণ আমি তার সাথে ফিজিক্যালি পরিচিত না। এই নাম আমার মানে 2-1 বংশের কেউ শুনে নাই এই নাম, বুঝছেন? তো হচ্ছে উনি 6টা বিষয়ের উপর ফোকাস করছে, যেই 6টা বিষয়ের মানে সেক্টরের মাধ্যমেই মূলত আমরা মানি ট্রান্সফার করি, গুডস ট্রান্সফার করি। স্যার নামটা আরেকবার একটু বলবেন? মানে সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আমার বাচ্চাটাই করে। MORGEN THAU। বুঝছেন? জি স্যার। তো উনি বলছে যে হিউম্যানিটেরিয়ান ফরেন এইড, সাবসিস্টেন্স ফরেন এইড, মিলিটারি ফরেন এইড, ব্রিভারি, প্রেস্টিজ ফরেন এইড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, এই 6টা বিষয়ের কথা বলছে। আবার বলছি, আমরা যে টাকা পয়সা লেনদেন করি, আনা নেওয়া করি, গুডস সার্ভিসেস, এগুলো 6টা বিষয়ের উপর, 6টা সেক্টরের উপর উনি ভাগ করেছেন। যেই 6টা বিষয়ের উপর আমরা এরকম আনা নেওয়া করি, সেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান ফরেন এইড। হিউম্যানিটেরিয়ান ফরেন, ওই যে বললাম যে বন্যার কথা, ডিজাস্টারের কথা, ওই সময় যারা সহায়তা করে। সাবসিস্টেন্স ফরেন এইড, হয়তো ওই যে আমি টেকনোলজি দিচ্ছি, টেকনোলজি নিয়ে আসতেছি, 5টা ফ্রিজ বাইরের, সেটা আমি ইম্পোর্ট করতেছি, এই বিষয়গুলা। তারপরে হচ্ছে মিলিটারি ফরেন এইড, আমি সৈন্য দিয়ে সহায়তা করতেছি, এই যে জাতিসংঘ মিশনে যায় সৈন্যবাহিনীরা, বুঝছেন কথা?
একটা দেশে যায়, তাই এটা আমার দেশের সহায়তা না ওই দেশকে? জি বুঝেন স্যার। নাই? তারপর হচ্ছে ব্রিবারি হচ্ছে ঘুষ। অনেক সময় ঘুষটা হচ্ছে অন্যভাবে মানে ওই যে ধরেন টেকনিক্যাল সাইডে পলিটিক্যাল বা অন্য কোনো দিক থেকে দেয়। প্রেস্টাইজ, ফরেন এইড, প্রেস্টাইজ, ফরেন এইড। প্রেস্টাইজ বলতে হচ্ছে মানে এটা তো উনি বিশ্লেষণ করে না আসলে প্রেস্টিজ, ফরেন এইড। না, এটা বলতে পারবো না এটা আসলে উনি কি মিন করছে। তারপর হচ্ছে ফরেন এইড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ফরেন এইড করা, যে ইকোনমিক যে বিষয়গুলো আমি বললাম। তো এইরকম ৬টা বিষয়ের কথা বলছে, বুঝছেন? এখন এখন আসি যে কেন আসলে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলা এইড নিয়ে থাকি? কেন আসলে আমরা এইড নিচ্ছি? তারা কেন দিচ্ছে সেটার বিশ্লেষণ ব্যাখ্যা আমরা পেলাম। কারণ আমরা কেন নিচ্ছি আসলে? বুঝছেন কথা? জি স্যার। বুঝেন নাই? জি স্যার। আচ্ছা। এখন বলছে যে আমরা যদি এই বিষয়টার কথা দেখি যে আমরা কেন নিচ্ছি, এই প্রশ্নে যদি আমরা আসি তাহলে হচ্ছে ৩টা বিষয় চলে আসে। একটা বিষয় হচ্ছে যে একটা হচ্ছে মেজর একটা বিষয় আর ২টা হচ্ছে মাইনর। মেজর কোনটা? মেজর হচ্ছে ইকোনমিক যে সাইডটা। মেজর রিজন হচ্ছে অর্থনীতি, আর কিচ্ছু না। কি? একটা হচ্ছে অর্থনীতি। মানে সবকিছুর মূলই হচ্ছে অর্থনীতি। বুঝছেন কথা? মানে জি স্যার। আমরা যে নিচ্ছি সেটার মূল কারণটা হচ্ছে ইকোনমি, আর কিছু না। অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল হওয়ার জন্য, আমরা ব্রিজ নির্মাণ করার জন্য, আমরা আমাদের পলিসি মেকিং এর জন্য সেখানে অর্থ লাগবে। আমাদের মানে সবকিছুর মূলই হচ্ছে আমরা নির্বাচন করতেছি, আমাদের অর্থ লাগবে। সেটা দিচ্ছে পলিটিক্যাল পারপোজে, কিন্তু সেটা অর্থনীতি। এরকম বলছে মেজর কনসার্নটা হচ্ছে আমাদের ইকোনমি। আর আরো ২টা বিষয় হচ্ছে, সেটা বলছে একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে মরাল। একটা হচ্ছে পলিটিক্যাল, একটা হচ্ছে মরাল। এখন সেইটা আসলে মাইনর বিষয়। পলিটিক্যাল এবং মরালটা যে হচ্ছে রাজনৈতিক সময় অনেক অনেক কারণেই হচ্ছে আমাদেরকে দেয় বা আমরা নিচ্ছি, বা মরালিটির যে জায়গাটা সেটা হচ্ছে যে আচ্ছা, মরাল বলছে যে আমরা অনেক সময় মরাল মোটিভেশন হওয়ার জন্য হচ্ছে বেসিক হিউম্যানিটেরিয়ান রেসপন্সিবিলিটিস অফ দ্য রিচ টুয়ার্ড দ্য ওয়েলফেয়ার অফ দ্য পুয়ার। অর্থাৎ হচ্ছে ওই যে মরাল মোটিভেশন হচ্ছে যে আমাদের যে বিভিন্ন দুর্যোগের সময় বা হচ্ছে আমাদের ডিজাস্টারের সময় যেই সহায়তাগুলা, সেইটাকে আসলে সেই জায়গা থেকে যেই ঋণটা নেয়া বা সহায়তা পাওয়া বা আমরা নেই, সেটাকে বলছে যে মরাল মোটিভেশনস আসলে, হ্যাঁ? তারপরে হচ্ছে এখন যে এই যে ঋণগুলো আমি নিচ্ছি, মানে বড়টা বলছি যে আমি ইকোনমি, আর অন্য ২টা হচ্ছে আসলে ঐরকম ইফেক্টিভ কিছু না আসলে, হ্যাঁ? মানে ওই ২টাও মূলত ইকোনমি। মানে পলিটিক্যাল এবং মরাল সেটাও আসলে ইকোনমিকই, বুঝছেন? মূলত হচ্ছে আ অর্থনৈতিক যে বিষয়, অর্থনীতির সাথে যে বিষয় আমার বন্যা হলেও সেটাও তো আমি অর্থনীতিকে চাঙ্গা করার জন্যই বা অর্থ দিয়ে আমি সেটা আমার সলভেন্সি ফিরিয়ে আনার জন্যই কিন্তু হচ্ছে আমি আ মানে ঋণটা নিচ্ছি, তাই না? লোনটা নিচ্ছি, এরকম একটা বিষয়। এখন এটার ইফেক্টস টা কি আসলে? কি ধরনের ইফেক্টস আমাদের উপর পড়ে? সেগুলা বলছে যে যদি আমরা ঋণ নেই, ছোট্ট একটা এক্সাম্পলে যাই ১ম। এক্সাম্পলটা হচ্ছে যে আপনারা একটু কথা বইলেন মাঝে মধ্যে, না বুঝলে বুঝলে, বুঝছেন? স্যার আসি আমি। হ্যাঁ, আমার কিন্তু ঘুম পায় একা একা কথা বললে, বুঝছেন? অনেক লেট না স্যার, আমরা আপনাকে দেখতেছি তো, যখনই ঘুমায় যাবেন আমরা ডাক দিব। যখনই দেখবেন যে আমি ঘুমিয়ে যাচ্ছি তখনই হচ্ছে রেসপন্স করবেন, হ্যাঁ? আচ্ছা। তো হচ্ছে আপনাদের হচ্ছে যে এই কনস্ট্রেন্টস টা আসলে কি? বাধাটা আসলে কি? বা ইফেক্টস অফ এইড এর ইফেক্টস টা কি?
সেটা হচ্ছে যে it doesn't promote faster growth নিয়ে আসতে পারে না। কিরকম, যদি আমি এক্সাম্পল দেই, যে হচ্ছে আপনি যখন কোনো ব্যাংক থেকে ঋণ নিবেন, কোনো ব্যাংক থেকে, এবং যারা এ পর্যন্ত ঋণ নিয়েছে দেখবেন আপনার ডেভেলপমেন্ট তো হবেই না আসলে। মূলত আপনাকে লেঙ্গুর ধরে যে পিছনের দিকে টানতে থাকবে সবসময় তারা। বুঝছেন কথা? মানে এর বিষয়টা হচ্ছে যে আপনি যদি দেখবেন যে 10 লাখ টাকা ঋণ নেন, আপনি লাস্টে গিয়ে হিসাব করে দেখবেন যে আপনি 15 লক্ষ টাকা তাদেরকে দিয়ে দিয়েছেন, তারপরও আপনি শেষ করতে পারছেন না। বুঝছেন কথাটা? হয়তোবা আপনার সাময়িক যে সুবিধাটা সেইটা আপনি পেয়েছেন টু সাম এক্সটেন্ট, বাট হচ্ছে আলটিমেট রেজাল্ট কিন্তু ভালো না। সেটাই বলছে যে ইফেক্টটা কি, ইফেক্টটা হচ্ছে যে খুব যে ফাস্টার গ্রোথ আমার চলে আসছে, খুব কম মূল্যে আমাকে দিচ্ছে। এখন ধরেন যে যদি ব্যাংক যদি আমাদেরকে 2% ইন্টারেস্টে যদি আমাদেরকে কোটি কোটি টাকা দিত, লাখ লাখ টাকা দিত, তাহলে আমরা অনেক বেশি ব্যবসা এটা সেটা করতে পারতাম না? করতে পারতাম। কিন্তু দেয় কত? 12%, বা আমরা রাখি সে সময় দেয় 6%। এই যে ভেজালটা, এইরকম ভেজাল আছে ওদের সাথেও আসলে। হ্যাঁ, এরকম ভেজাল ওদের সাথেও আছে। বলছে যে এই জন্য বলছে it doesn't promote faster growth, ফাস্টার গ্রোথ নিয়ে আসতে পারে না। অনেক কন্ডিশনস দিয়ে দেবে, ঋণ দেবে, কন্ডিশনস দিয়ে দিবে। এরপর বলছে যে মেইনলি ফোকাস অন দ্য গ্রোথ অফ মডার্ন সেক্টর। ওরা মূলত বলছে যে মডার্ন সেক্টরের গ্রোথের উপরই বেশি ফোকাস করে। মডার্ন সেক্টর যেটা আসলে মডার্ন না, সেই সেক্টরের উপর ওরা বেশি অনুদান আসলে দেয় না বা করে না। বুঝছেন কথাটা? তারপরে বলছে দুর্নীতি তো আছেই, fails to reach the right people, corrupt officials। বলছে যে হয়তোবা রাইট পিপল দেয় না বা অ্যাকসেপ্ট করে না। এই যে করাপশনটা, অর্থাৎ হচ্ছে এই নিয়ে যে করাপশনটা, সেটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট ফরেন এইডের। তারপর বলছে ডিপার ডেপ্ট অ্যান্ড পভার্টি, অর্থাৎ বড় ধরনের একটা ঋণ, আমরা ঋণী হয়ে যাই আসলে, যেটা আমাদেরকে আসলে মাজা শক্ত করে, কোমর শক্ত করে দাঁড়াতে দেয় না, এবং হচ্ছে আমরা আরো হচ্ছে পভার্টির দিকেই চলে যাই, মানে এই ঋণ নেওয়ার মাধ্যমে। বুঝছেন? এগুলো হচ্ছে মোটামুটি ইফেক্টস। যদি আরো আপনারা দিয়ে একটা পান, সেক্ষেত্রে আপনারা খুঁজে বের করে আইডেন্টিফাই করে দেন হচ্ছে পয়েন্ট আউট করে লিখবেন। বুঝছেন? জি স্যার। এইটা ছিল আমাদের ফরেন এইড। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে তাহলে আমি চলে যাই অন্য একটা বিষয়টাতে। সেটা হচ্ছে ডোনারসি। আসলে ডোনার নিয়ে কথাবার্তা বলবো। দুইটা ভিন্ন ভিন্ন টপিকস, বা হচ্ছে মানে একই সাথে পড়াতে হবে। দুই ক্লাস ছিল, দুই লেকচার ছিল। হ্যাঁ, বাট হচ্ছে যদি আমি কোয়েশ্চেন দেই তাহলে হচ্ছে একত্রে দিয়ে ফেলতে পারি। যে ধরেন যে এরকম হতে পারে যে বাংলাদেশের মেজর ডোনার্স কারা কারা, কেন এলডিসি মানে হচ্ছে আমাদেরকে ঋণ দেয়, বা আমরা ঋণ নিতে গিয়ে কোন ধরনের সমস্যায় পতিত হই, এরকম আছে না? বুঝছেন আমার কথাটা? বুঝেন নাই মনে হয়? কোশ্চেন বইলে দিলে আপনারা বুঝতেন না। জি স্যার, বুঝি নাই। বুঝেন নাই? সাইমন হোসেন মাহি হচ্ছে যেই আমি কোশ্চেনের কথা বলছি এখন বলছে বুঝি নাই। হ্যাঁ, কোশ্চেনটা আরেকবার শুনলে ভালো হবে না? ভালো করে। না, এটা তো নাও দিতে পারি। আমি বলছি প্যাটার্নটা এরকম হতে পারে আসলে যদি দেই। হ্যাঁ, তবে হচ্ছে গতকালকে তো দেওয়ার খুব সম্ভাবনা বেশি আসলে। গতকালকে একটা পড়িয়েছিলাম না, মাল্টিন্যাশনাল কর্পোরেশনস, জি স্যার। সেইটা দেওয়ার সম্ভাবনা বেশি আসলে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে 3টা টপিকস মূলত, বুঝছেন? গতকালকে একটা পড়িয়েছি, এই মাত্র একটা শেষ করলাম, ফরেন এইড। ঠিক আছে? জি স্যার। এরপরে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে মেজর ডোনার্স ইন বাংলাদেশ।
এখন যেটা পড়াবো সেই টপিক্সটা আর এই টপিক্সটা আবার মিলে যেতে পারে, এই জন্য একদিনে দেখাই দিচ্ছি আমি। বুঝছেন আমার কথা? স্যার জি, স্যার। আমাদের কি হচ্ছে অটো পাসের সিস্টেম নাই, মানে সিজিপিএটা অটো দিয়ে দিবে? অটো পাস হ্যাঁ, ওই পিএসসি জেএসসি এক্সাম তো বাদ হয়ে গেছে, আর বাকি যারা আছে তাদেরকে নাকি অটো পাস সিস্টেমে উপরের ক্লাসে তুলে দেওয়া হবে। তো আমাদের ও যদি তাই নাকি? এই ধরনের নিউজ হয়েছে, অটো পাস দিয়ে দেবে? জি স্যার, নিউজ কালকে হয়েছে। পিএসসি টা তো এখনো ফাইনাল মনে হয়নি, সরকারের কাছে প্রস্তাব পাঠাইছে, তবে বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। না আসলে ওরা কিন্তু এই মানে অটো পাস দিয়ে দিলে তো সমস্যা আছে না অনেক, মানে আর পরের বিশ্ববিদ্যালয় নেক্সট ক্লাসে এটা হচ্ছে আবার ইয়া Next করে দিবে, class মানে এ ইম্পর্টেন্ট এখানে যে- টপিকস গুলো শিখায় দিবে, আবার না, সিলেবাস অত- চেঞ্জ করে দিবে, ও আচ্ছা। মানে বই আর কি আরেকটু বাড়ায় দিবে হয়তো। ও অটো পাস তো দিয়েই দিতে পারবে না হচ্ছে ইন্টারমিডিয়েট। আমি সেটার কথা বলছিলাম যে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরাও তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অটো পাস দেয়াই যায়, এটা কোনো প্রাইভেট স্যার বিশ্ববিদ্যালয় ইন্টারের ওরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইল। ক্ষতিগ্রস্ত। কারণ হচ্ছে আমার একটা খুব ভালো একটা স্টুডেন্ট ছিল, মানে এখন পর্যন্ত আমি যত টিউশনি করেছি সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার, গোপালগঞ্জের একটা মেয়ে। ও হচ্ছে এই বছর পরীক্ষার্থী ছিল, ও হচ্ছে আমার হাত দিয়া 5 বৃত্তি পেয়েছে, ট্যালেন্ট পুলে 8 ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, তারপর মেট্রিকে গোল্ডেন, ইন্টারমিডিয়েটে আইসে এখন পর্যন্ত আসলে বুঝতেছি না কি করে। মানে এখন আমার উপর ডিপেন্ডেন্ট, আমি টিচার দিলে ওই টিচারের কাছে পড়ে, আর সারা হচ্ছে পড়ে না, মানে এরকম অবস্থা। হ্যাঁ, মানে আরো ভালো রিলেশন ছিল ওরা আর আমরা হচ্ছে একই বিল্ডিং এ ভাড়া থাকতাম। আমি যখন নারায়ণগঞ্জে ছিলাম, মানে ওই সময় থেকে আমি যখন ইন্টারমিডিয়েটে বা অনার্সে পড়ি, তখন ওই মেয়ে পরে হচ্ছে ক্লাস 4-এ, তখন থেকে আমার কাছে পড়াবে, মানে ক্লাস 4 থেকে আমার কাছে দিয়ে দিছে জোর করে, বুঝছো? আমি পড়াইতাম হচ্ছে জি স্যার। বিশ্ববিদ্যালয়ে আসার 7টায় বাস না তোমাদের, এখন 7টা, 7:15 এই সময় না? জি স্যার। জি স্যার। আমার কোনো টাইম ছিল না, আমি টাইম দিছি কখন জানো? ওই 7টার আগে। হ্যাঁ, 6টা থেকে 7টা টাইম পড়ার। পরে হচ্ছে পড়তো সকাল 6টার সময় উঠা। নাস্তা পানি ছিল ওই বাসায়। তারপরে হচ্ছে যখন তাইলে শীতকাল ছিল তখন কি অবস্থাটা হইতো তাইলে বোঝো এবার। হ্যাঁ, যাই হোক, মানে সেই মেয়েটা এইবার হচ্ছে পরীক্ষা দিচ্ছে, এখন কি করে আসলে ওর আম্মু বলতেছে যে মানে কি হয়ে গেছে, মানে করোনার আগ পর্যন্ত ভালো ছিল গতি, এখন উল্টাপাল্টা হয়ে গেছে। সবাই তো আসলে উল্টাপাল্টা, কারণ হচ্ছে এখন আমরাই তো সাইকোলজিক্যালি ভেঙে পড়তেছি, যারা অনেক বুঝদার মানুষ, বুঝে শুনে, তাদেরই তো আসলে মানিয়ে লাগে না। তোমরা যারা গ্রামের গঞ্জে আছো তারা তো একটু ভালো মোটামুটি ঘুরতে ফিরতে পারো বা একটু স্কোপ আছে, শহরে যারা থাকে একদম আসলে খুবই খারাপ অবস্থা। কিন্তু তো স্যার বাইরে বের হলে আর মনে হয় না যে করোনা বলতে কিছু আছে। না, এখন তো কেউ ফলো করে না। ইভেন আমি যত জায়গায় গিয়েছি তাতে তো আমার 5 বার আক্রান্ত হওয়ার কথা ছিল কমপক্ষে করে হলেও। আমি সব থেকে জনবহুল জায়গায় গেছি, আইডিবিতে গেছি, মাল্টিপ্ল্যানে গেছি, যেখানে মানুষ ধাক্কাধাক্কি লাগে একজন আরেকজনের সাথে, সেইখানে গেছি। তো তারপর আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছি তোমাদের দোয়ায়। আসলে স্যার আক্রান্ত সেপ্টেম্বর হয়েছে বা থেকে না হয়েছে এটা তো বলা যাবে না, হয়তো আমাদের ভিতরেও কোনো না কোনো ভাবে ওটা আসছে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে, এই না, জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলেও কিছু না কিছু সিমটম তো মনে হয় বোঝা যায়, আসলে দেখা যায়। স্যার অনেক ক্ষেত্রে বোঝাও অনেকের যায় তো না। স্যার symptoms আমাদের ছাড়াই হয়েছে। কাজিনদের বিল্ডিং এ ওই আন্টিটার কোনো সিমটম ছিল না, কিন্তু রিপোর্টে আসছে, এমনও হয়েছে। হয়তো টেস্ট করাইলে সেটা হ্যাঁ, পজিটিভ টেস্ট আসবে, কিন্তু করাইলে আমরা বুঝতে আসতেছে। পারতেছি এখন না, বা মানে এরকম অনেক আমি আছে। কি আন্দাজে টেস্ট করাবো? এটা কি হয় না? কেউ কি আন্দাজে টেস্ট করাবে? না স্যার, এটা তো আর এখন করে না, যারা কিন্তু স্যার পজিটিভ এই জন্যই তো আসতেছে বললাম স্যার যে উই আর ওদের ব্রেভ, 80 বার গিয়ে বলতে আমরা পারে আসলে না। খুব সাহসী, উপসর্গ আমরা খারাপ। পরীক্ষা করবো না, এমনিতেই ভালো আছি সবাই। আমার মনে হয় স্যার করোনা চলে গেছে। আমাদের মনে হয় পজিটিভ হয়েও আবার নেগেটিভ হয়েছে, ঠিক হয়নি। হ্যাঁ, ওই যে আমার একটা
পরিচিত একজন হচ্ছে আক্রান্ত হয়েছিল, বলছিল যে স্যার আমরা মনে হচ্ছে সবাই আক্রান্ত হব, এটাতে কেউ রেহাই পাবে না। পরে আমি এসে দিয়েছি যে হইতে পারে আসলে, জানি না আসলে মানে আমার এটা আম্মু এই সম্পর্কে তো কথাটাই বলছিল যে সবাই মনে হয় আক্রান্ত হয়েছে একবার হলেও। এটা তো আসলে কেউই এক্স্যাক্টলি কিছুই বলতে পারে না আসলে, বুঝছো? যে আসলে এখনো যে আসলে এটা কেমনে ছড়ায় এখনো মানে আমার কাছে মনে হয় না যে কেউ আইডেন্টিফাই করতে পারছে আসলে। কারণ হচ্ছে প্রথমে বলছে যে সানগ্লাস পরো, ওইটা পরো, ওইটা পরো। আমি তো সারা জীবনেই চোখ কিছু না পরে হচ্ছে হাঁটতেছি, সবাই হাঁটতেছে, তো হচ্ছে বাতাসের মাধ্যমে যদি আসতো তাহলে তো ঠিকই আমি আক্রান্ত হয়ে যেতাম। ওইটা না আসলে। আবার এমন অনেকে আছে যারা বাড়ির বাইরেই বের হয়নি অথচ তারাই আক্রান্ত, তাই না? হ্যাঁ, বোঝা ঢাকা যাবে যে বিশ্ববিদ্যালয়ের এক ফ্যাকাল্টির সাথে আমার সেদিন কথা হয়েছে, উনি একবার গেছে শুধু মাস্ক ছাড়া। ওনার বাসার এসি নষ্ট হয়ে গেছে, ওইটার জন্য সে কাছের একটা দোকানে গেছে লোক নিয়ে আসার জন্য, যে এইখান থেকে এখানে যাই নিয়ে আসি, আক্রান্ত। এখন মানে উনি উনি সবকিছু প্রোটেক্টিভ সবকিছু পরে বাইরে যেত, ওনার তো ইউনিভার্সিটি বন্ধ, তারপরে উনি আক্রান্ত হইলো কেন? এটা আসলে তোটা আইডেন্টিফাই করা। স্যার তাহলে কি সেপ্টেম্বরের দিকে আমাদের ইউনিভার্সিটি খুলে যেতে পারে? এখন হচ্ছে করোনা তো এখন বাতাসের মাধ্যমে ছড়ায়। এখন অনেকে বলছে যে হচ্ছে সেপ্টেম্বরে যেরকম প্রিপারেশন নিচ্ছে সেপ্টেম্বরে খুলে দিবে, আবার অনেকে বলতেছে যে নাও খুলতে পারে, কারণ বিশ্ববিদ্যালয়ে, কারণ এখনো আমি তো আসলে আপডেট দেখি না এখনো কি আক্রান্ত হয়। স্যার ওখানে হচ্ছে আপডেট ব্রিফিং, নিয়মিত ব্রিফিংটা গতকাল থেকে মনে হয় বন্ধ করে দিছে হ্যাঁ, এটা সম্ভবত। একটু শুনলাম যে গতকালকে নাকি বন্ধ করে দিয়েছে। আর আমি হচ্ছে নিউজে update যেটা শুনি না। বলছে যে যদি মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় তাহলে ভার্সিটি গুলোই সবার আগেই খুলবে, তারপরে আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এইভাবে হ্যাঁ, একদম হ্যাঁ। সবশেষে প্রাথমিক লেভেলের শিক্ষা মানে প্রতিষ্ঠান। আমার কাছে মনে হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরো রিস্কি আসলে, এবং মানে যদি জগন্নাথে যদি 5 জন আক্রান্ত থাকে, 5 জন আক্রান্ত থাকলে পরের দিন ওইখান থেকে 2000 আক্রান্ত হয়ে যাবে। জগন্নাথ এমন একটা জায়গা। আর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউজটা দেখছেন, 14 দিনের মাথায় 97 লাখ শিশু আক্রান্ত, মানে স্কুল খোলা 14 দিনের মাথায়। নিউজটা সেইটাই হচ্ছে এখন যদি মানে এই ধরনের কি ধরনের ডিসিশন আসে তা তো আমরা জানি না, তবে হচ্ছে ইউনিভার্সিটি না করলে আমার কাছে মনে হচ্ছে যে বেটার হবে। আর হচ্ছে এরকম যদি হইতো যে ধরো যে নেক্সট সেমিস্টারটা অনলাইনে থাকতা বা হচ্ছে অনলাইনে পড়াশোনা করতা, এক্সামের সময় হচ্ছে এক মাস সময় দিয়ে এক্সাম নিয়ে ফেলতো। স্যার এটাই সবচেয়ে ভালো হয়, আপাতত অনলাইনে থাকলে ভালো। কারণ হচ্ছে এত চেষ্টা করে হচ্ছে যদি হচ্ছে ইয়ে না করা যায়, মানে অনলাইন ক্লাস স্টার্ট করলাম, এটা করলাম সেটা করলাম, তারপর হুট করে ওপেন হয়ে গেল, এটা আসলে আমাদের জন্য রিস্কি। যাই হোক, কি ডিসিশন আসে সেটা আমরা জানি না। আমরা একটু চলে যাই হচ্ছে মেজর ডোনার্স কারা কারা আসলে। খুবই ইজি, খুবই সিম্পল, মানে হচ্ছে যে কেউ একবার দেখলেই একবার করলেই পারবে, কোনো মানে পেঁচানো গোছানো কোনো টপিকস না। হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে থার্ড যে টপিকসটা সেটা স্টার্ট করছি যে বাংলাদেশের মেজর ডোনার্স কারা কারা আসলে, কারা কারা অনেক বেশি ডোনেট করে। তো হচ্ছে এই যে তারা যে ডোনেট করে, যারা ডোনার আছে তারা আসলে তাদের প্রোগ্রামস গুলোর মাধ্যমে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা রিভিউ চায় যে তারা কিরকম হচ্ছে কয়েকটা ব্রড ক্রাইটেরিয়ার উপর বেস করে, যেমন হইতে পারে যে ইফিসিয়েন্সি বা হচ্ছে তাদের হচ্ছে
ইম্প্যাক্ট বা রিলেভেন্স, এই বিষয়গুলোর উপর বেস করে মূলত হচ্ছে ডোনাররা কে কোন পজিশনে আছে, এগিয়ে আছে নাকি পিছিয়ে আছে, বা কার রেট কিরকম, কে বেশি দিচ্ছে কে কম দিচ্ছে, এরকম একটা হিসাব করা হয় আসলে। হ্যাঁ, একটা রিভিউর মাধ্যমে। মানে আমি তো আসলে আন্তাজি বলে দিতে পারবো না যে হচ্ছে আমি আসলে আন্তাজি বলে দিতে পারবো না যে এই ডোনারটা হচ্ছে আমাকে বেশি দিচ্ছে বা এরা হচ্ছে খুব বেটার অন্যের থেকে। সেটা তো অবশ্যই কিছু রিভিউ থাকবে। সেই রিভিউর মাধ্যমে আসলে বলা হয়ে থাকে যে এ হচ্ছে অনেক বেশি ঋণ দেয় আমাদেরকে বা অনেক বেশি হেল্প করে। আচ্ছা, এই কথায়ও আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যে হচ্ছে 3টা ডোনার্স, অর্থাৎ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে হচ্ছে আপনার এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ জাপান। এই 3টা ব্যাংক মূলত হচ্ছে বেশি হচ্ছে আমাদেরকে সহায়তা দিয়ে থাকে, ডোনেট করে থাকে। বুঝতে পারছেন? আমার কথা কি বুঝছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন এইটা আমি যদি একটু দ্রুত যাই কোনো অসুবিধা নাই, আমি যদি এটা না পড়াইয়াও যাই তাইলেও কোনো অসুবিধা নাই, কারণ আমার যে কনফিডেন্স লেভেল যে আপনাদের ক্লাসে যে কেউ এটা পড়লেই পারবেন, মানে এটা অসুবিধার কিছু নাই, আসলে ইজি টপিক্স। জাস্ট হিসাবটা আসলে মানে এই বিষয়ের উপর ফোকাস করছে, এই বিষয়গুলোতে ঋণ দিছে, এরকম একটা বিষয়। এখন বলছে যে ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে সব থেকে বড় এবং ইনফ্লুয়েন্সিয়াল লেন্ডার হচ্ছে আমাদের দেশের ওয়ার্ল্ড ব্যাংক। তারা বিভিন্ন সময় হচ্ছে ঋণ দিয়ে থাকে এবং বলছে যে এবং ইট ইজ দ্য কোঅর্ডিনেটর অফ এইড ডোনার্স ইন বাংলাদেশ। যারা যারা এইড দিবে, যারা যারা ডোনার্স, তাদের সাথে আবার কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে। হ্যাঁ, এবং সেই বলছে বাংলাদেশের স্বাধীনতার শুরু থেকে এখন পর্যন্ত প্রায় হচ্ছে 12.5 বিলিয়ন ডলার হচ্ছে দিয়েছে আমাদেরকে, টু দ্য কান্ট্রি, দেশের জন্য, এবং হচ্ছে একটা ক্রিটিক্যাল রোল প্লে করছে একটা দেশের ইনস্টিটিউশনাল এর একটা জায়গায় এবং পলিসি মেকিং এর একটা জায়গায়, মানে পলিসিতে এবং হচ্ছে ইনস্টিটিউশনে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেন নাই? জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। এখন আসি যে তো এই যে কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে, সব থেকে বেশি ঋণ দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন পলিসি মেকিং এ হেল্প করছে, এইসব কারণেই আসলে সিগনিফিকেন্টলি হচ্ছে এটা আমাদের কাছে এর আলোচনা বা এর ইফেক্টিভটা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে বেশি। তো সেই দিক থেকে 1970 সালের দিকের কথা যদি আমরা কল্পনা করি, ওই যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার বার্থ, মানে আমাদের জন্ম যখন হয়েছিল 1971-এ বা 70-এর দিকে বা স্বাধীনতার সময়টাতে, সেই 70 সালের দিকে বলছে যে আহ, আহ, এর এর ছিল তখন প্রথম ইনিশিয়াল একটা অপারেশন ছিল বা ফেজ ছিল, যেখানে বলছে যে ওয়ার্ল্ড ব্যাংক কনসেন্ট্রেট লার্জলি ওয়ান প্রজেক্ট লেন্ডিং, বিভিন্ন প্রজেক্ট দিত, প্রজেক্টের জন্য টাকা দিত। বুঝেন নাই কথা? বিভিন্ন প্রজেক্টের জন্য টাকা দিত এবং বলছে ফর অ্যাচিভিং ফুড সেলফ সাফিসিয়েন্সি, আমার হচ্ছে ফুড সাফিসিয়েন্সি নিয়ে আসার জন্য হচ্ছে তারা হচ্ছে ডোনেট করতো। তারপর হচ্ছে মোবিলাইজিং ডোমেস্টিক রিসোর্সেস, ডোমেস্টিক যে রিসোর্স আছে সেগুলা বাড়ানোর জন্য, ইমপ্রুভিং সোশ্যাল ইন্ডিকেটরস, সোশ্যাল ইন্ডিকেটর ইমপ্রুভ করার জন্য। সোশ্যাল ইন্ডিকেটর কি কি মনে আছে না? ওই যে ইন্ডিকেটর পড়িয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, মনে আছে? ইকোনমিক ইন্ডিকেটর ফর ডেভেলপমেন্ট, সোশ্যাল ইন্ডিকেটর ফর ডেভেলপমেন্ট, ভুলে গেছেন সবাই? আচ্ছা, এনহ্যান্সিং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, এই বিষয়গুলোতে হচ্ছে 1970s এর দিকে এরা অবদান রেখেছেন। তারপরে হচ্ছে যে নেক্সট ফেজে, নেক্সট অপারেশনসে 1980-র দিকে, এক দশক পরে, ওয়ার্ল্ড ব্যাংক ফোকাসড অন পলিসি রিফর্মস, পলিসি
পলিসি রিফর্মস করার জন্য তারা ডোনেট করছে, যে সমস্যাটা আসলে আমাদের পলিসিতে রিফর্ম করা যায় তাহলে হচ্ছে আমরা বেটার করতে পারবো। আমার কথা কি বুঝছেন আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো বলছে যে এই পলিসি রিফর্মটা তে ফোকাস করছে বিকজ অফ টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট কন্ডিউসিভ টু প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট, অর্থাৎ হচ্ছে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের জন্য। তারপরে বলছে যে these reforms were addressed, মানে এই যে রিফর্মস গুলা অ্যাড্রেস করছিল কোন কোন বিষয়ের উপর, বলছে রিমুভিং দ্য ডিস্টরশনস ইন ট্রেডে যে ভাঙনটা ছিল, ট্রেড করে এটা করে ওইটা করে, কিন্তু পলিসি নাই, কিছু নাই, এটা নাই সেটা নাই। তারা কি বলছে যে আপনারা পলিসি নেন, সুন্দর পলিসি নেন, সুন্দর আইন করেন, এটা করেন ওইটা করেন, এই জায়গাগুলোতে আমরা ইনভেস্ট করি, তাহলে আপনারা ডেভেলপ করবেন। বুঝছো কথা? তো এই ধরনের ট্রেডের ক্ষেত্রে, প্রাইসের ক্ষেত্রে, ক্রেডিট অ্যালোকেশনের ক্ষেত্রে, ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে হচ্ছে তারা ইনভেস্ট করলো, ডোনেট করলো। তারপর বলছে যে 1990 সালের দিকে হচ্ছে imposed more stringent policy conditions according to World Bank. The government was less than, আচ্ছা, সরকারের সাথে সরকারের সাথে আসলে সঙ্গতি রেখে বা হচ্ছে মানে কি বলছে যে ইমপ্লিমেন্ট রিফর্মস গুলো আরো ইমপ্লিমেন্ট করতে চাইছে, মানে আরো একটু অ্যাডভান্সড লেভেলের 1990s এর দিকে গিয়ে, 1990 সালের দিকে গিয়ে আরো একটু অ্যাডভান্সড লেভেলের কাজ করতে চেয়েছে। যে ওয়ার্ল্ড ব্যাংক অ্যাসেসমেন্ট অ্যাবাউট পলিসি রিফর্ম ইন বাংলাদেশ ওয়াজ বোথ ডিসইনজেনাস এবং সেলফ সার্ভিং। আচ্ছা, এই যে 1970 থেকে বললাম, 1970, 1980, 1990 সালের দিকে এসে আরো একটু অ্যাডভান্সড হলো। এইগুলা করতে করতে এরপরে বলছে যে এগুলো আসলে যখন দিয়েছিল বা যখন হয়েছিল তখন হয়তো উপকৃত হয়েছে, পরে আসলে অতটা ইফেক্টিভনেস কাজ করতে পারে নাই বা অতটা ইফেক্টিভ হয় নাই। ধরেন যে এক কথা বলা যায় একটু ফেইলিউর করছে বলতে একদম ফেইলিউর না, ফেইলিউর হতে ধরেন যে একটু সাকসেসফুল কম হয়েছে, এরকম একটা বিষয়। তো এই কম সাকসেসফুল হওয়ার ফলে বলছে যে বর্তমান ডিকেড গুলোতে, আবার বর্তমান যে কারেন্ট ডিকেড গুলোতে আছে সেখানে তারা হচ্ছে আরো মানে মাল্টি ভ্যারাইটি অফ ইনভেস্টমেন্ট বা মাল্টি ভ্যারাইটি অফ ডোনেশন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে, আগে কিন্তু লিমিটেশন ছিল, দ্য পলিসি রিফর্মে দেবে বা গভর্নমেন্টকে এরকম হেল্প করবে এটা সেটা, এখন হচ্ছে বিভিন্ন জায়গায় তারা দিচ্ছে। বলছে যে গভর্নেন্স হ্যাজ বিকাম দ্য প্রিন্সিপাল এমফেসিস। আচ্ছা, আমি বলতেছি যে তারা যে বিষয়গুলোর উপরে ফোকাস করে এখন বর্তমান সময়টাতে, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আমরা তো হিউম্যান নাকি? আমাদের ডেভেলপমেন্টের জন্য যা কিছু ট্রেনিং বলেন, শিক্ষা বলেন, এটার জন্য তারা করে থাকে। তারপর এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, কিভাবে এনভায়রনমেন্টকে সুন্দর করে রাখা যায় বা এটার ম্যানেজমেন্টটা কিরকম হওয়া উচিত, জেন্ডার ইকুইটি, কিভাবে হচ্ছে জেন্ডারের সমতা আনা যায়, ইন্টিগ্রেটেড রুরাল অ্যাডভান্সমেন্টটা কিভাবে আনবে, প্রাইভেট সেক্টর গ্রোথ কিভাবে হবে। এরপর বলছে যে ইনভেস্টমেন্ট ইন এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস। দেখেন এখন অনেক বিষয়ে তারা হচ্ছে কনসার্ন এবং অনেক বিষয়ে হচ্ছে তারা ডোনেট করতেছে, বুঝছেন বিষয়টা? এই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিষয় গেল। এরপরে আসি আপনার এডিবি এরকমই। এডিবি বলছে যে সেকেন্ড লার্জেস্ট লেন্ডার টু বাংলাদেশ আফটার দ্য ওয়ার্ল্ড ব্যাংকের পরে হচ্ছে এটা, এবং হচ্ছে 1973 থেকে 2008 পর্যন্ত যদি আমরা হিসাব দেখি, ওটা শুরু করছে 1970 দিকে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি শুরু করছে 73 দিকে। 73 থেকে 2008 যদি আমরা হিসাব দেখি তাহলে বলছে যে টোটাল যা আমাদের লেন্ডিং দিয়েছিল সেটা হচ্ছে
$10 বিলিয়ন, যেটা কাভারিং মেনি সেক্টরস অফ দ্য ইকোনমির অনেকগুলো সেক্টরসে কভার করে। এডিবির প্রিন্সিপাল ফোকাস ছিল এগ্রিকালচার, এনার্জি, ট্রান্সপোর্ট অ্যান্ড এডুকেশন। বুঝতে পারছেন? এগ্রিকালচার, এনার্জি, ট্রান্সপোর্ট এবং এডুকেশন। এখন এগুলো ছাড়া হচ্ছে এডিবি 2003 থেকে আরো অনেক বেশি রিলেভেন্ট এবং সাকসেসফুল অনেকগুলা ক্ষেত্রে, অনেকগুলো সেক্টরে সেগুলো বলছে যে এগ্রিকালচারাল সাপোর্টে তারা সফলতা অর্জন করেছে। তারপরে বলছে যে সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড, সেইখানে তারা সফল হয়েছে, মানে ডোনেট করে তারা সফল হয়েছে। তারপরে হচ্ছে বলছে যে ট্রান্সপোর্ট সেক্টরে, তারপরে এনার্জি সেক্টরে, তারপরে হচ্ছে এরকম আরো এগ্রিকালচার, ফরেস্ট্রি, সোশ্যাল সেক্টর, হেলথ এবং এডুকেশন, এই সব জায়গায় আসলে তারা বলছে যে তারা মানে ডোনেট করে তারা সফলতা অর্জন করেছে, মানে ডেভেলপমেন্ট হয়েছে। যদি বাংলাদেশে করে তাহলে বাংলাদেশের ওই জায়গাগুলোতে সফলতা আসছে আর কি, সেটা বলছে। এবার লাস্টে আসি আমি, যে হচ্ছে আরো একটু আইডেন্টিফাই করা আছে, দেখবেন যে আমার এই শীটটাতে ওই বিষয়গুলো আপনারা একটু দেখলেই হবে। তারপর হচ্ছে গভর্নমেন্ট অফ জাপান, জাপান সরকার কি করছে? জাপান সরকার হচ্ছে রিসেন্ট কান্ট্রি ইভালুয়েশন বাই জাইকা। আচ্ছা, জাপান হচ্ছে লার্জেস্ট বাইলেটারাল ডোনার। ওই যে বাইলেটারাল কোনটা বুঝছেন, আমরাও দিচ্ছি, আমাদেরকেও দিচ্ছে। এবং হচ্ছে এই বাইলেটারাল ডোনার বাংলাদেশের মধ্যে সব থেকে বড় হচ্ছে এরা। এবং বলছে যে জাপান implements its aid programs through a number of government কয়েকটা এজেন্সির মাধ্যমে তারা হচ্ছে এটা ফুলফিল করে। সেটা বলছে the agencies, the embassy, তারপর জাইকা, তারপর জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল এজেন্সিস, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনস, এগুলোর মাধ্যমে তারা মূলত হেল্প করে থাকে। এবং হচ্ছে বলছে যে অবজেক্টিভসটা হচ্ছে জাপানাইজ কান্ট্রি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম টু সাপোর্ট বাংলাদেশ টু অ্যাচিভ ইকোনমিক গ্রোথ, আমাদের অর্থনৈতিক যাতে গ্রোথ হয় সেটার জন্য তারা তাদের অবজেক্টিভসটাই হচ্ছে এইটা। সোশ্যাল ডেভেলপমেন্ট এবং হিউম্যান সিকিউরিটি, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং হিউম্যান সিকিউরিটির জায়গায় এখন হিউম্যান সিকিউরিটি বলছে যে হেলথ আছে, এডুকেশন আছে, জেন্ডার ইকুইটি আছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন আছে, গভর্নেন্স আছে, এই জায়গাগুলোতে আসলে তারা আমাদেরকে হেল্প করে থাকে। মোরাললেস কিন্তু সবাই কিন্তু এক, আসলে জায়গাতে এইগুলো আসলে এডুকেশনে হেল্প করে, তারপরে হচ্ছে হেলথ সেক্টরে হেল্প করে, জেন্ডার ইকুইটি নিয়ে আসার জন্য হেল্প করে, বুঝছেন? এইরকম আসলে। তো হচ্ছে যদি এরকম যদি উদাহরণ আপনি দেন, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে জাপান হ্যাজ ডান মোর দেন এনি আদার ডোনার। অন্যান্য অনেক ডোনার্সে সে অনেক বেশি কিছু করেছে এবং ইন্ডেড আ লিড রোল ইন ফাইন্যান্সিং আ নাম্বার অফ হাই প্রোফাইল ব্রিজেস। যেমন বলছে যে যমুনা ব্রিজ, রূপসা ব্রিজ, পদ্মা ব্রিজ, এইগুলোতে হচ্ছে সব থেকে বেশি ডোনেট করছে এই হচ্ছে জাপান, বুঝছেন? এই হচ্ছে মোটামুটি ভাবে ওরা মূলত বেশিরভাগ ইয়ে করে জাইকার মাধ্যমে তারা মূলত বেশি ডোনেট করে থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে জাপানের অবস্থান বা এডিবির অবস্থান বা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের অবস্থান। এরা এরকম বিভিন্ন সেক্টরে বিভিন্ন খাতে হচ্ছে আমাদের ইকোনমিক সলভেন্সি নিয়ে আসার জন্য এরা আমাদেরকে মূলত কি করে বিভিন্ন সময় ডোনেট করে থাকে। বুঝতে পারছেন? জি স্যার। আমি একদম সার সংক্ষেপটা বলে গেলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। বলেন। মানে এই চ্যাপ্টার থেকে 3টা টপিকস
বুঝছেন কথা? ধরেন যে ওই যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে যে এই যে ফরেন এইড, এটা হচ্ছে দ্বিতীয়, তারপর হচ্ছে মেজর ডোনার্স, এটা একটা। এখন যদি হচ্ছে কোশ্চেন আসলে সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টেরটা কারোর সাথে লিঙ্ক আপ হবে না, ফার্স্টেরটা যে পর্যন্ত পড়াইছে ওইটা দিয়েই একটা একটার সাথে লিঙ্ক আপ হবে। আর সেকেন্ড যে এই দুইটা টপিকস আজকে পড়ালাম সেই দুইটা লিঙ্ক আপ হতে পারে। বুঝছেন কথা? আজকে কি তাহলে এই চ্যাপ্টার শেষ? এই চ্যাপ্টারের আরো একটা টপিকস আছে, সেটা হচ্ছে এনজিওর কন্ট্রিবিউশন। সেটা আমি কখনোই দেব না, মানে একদম ইজি তো। আর হচ্ছে চাচ্ছি যে এত প্রেশার না দিয়ে যদি এই তিনটাই ভালো করে পড়েন আমার কাছে বেটার মনে হচ্ছে। ওইটার জন্য আর ওইটা আসলে আমি নিয়ে আসতে চাচ্ছি না। যদি আপনারা বলেন তাহলে পড়াই দিতে পারি। আর ওইটা না স্যার লাগবে না, হ্যাঁ ওইটা এত হচ্ছে পড়ার কি দরকার? ওইটা আপনাদের প্রেশার বাড়বে আসলে আরো। ওইটার জন্য আমি চাচ্ছি যে এই তিনটা টপিকসই থাক। জি স্যার, জি স্যার, 3টা টপিক স্যার। বুঝছেন কথা? জি স্যার। স্যার আর ম্যাটেরিয়ালস কি ওই যে প্রথম যেটা দিলেন চ্যাপ্টার 6 এর সব পুরোটা আছে না? ওইটার মধ্যেই সব আছে। এনজিও আচ্ছা। কন্ট্রিবিউশন ওইখানে আছে, বুঝছেন? স্যার একটা আচ্ছা। প্রশ্ন ছিল অবশ্যই। স্যার, হোয়াই ডোনার্স গিভ এইড, এখানে হলো আপনি ওই যে হেন্সের যে ইয়েটা দিছেন না, ওটা তো ম্যাটেরিয়াল কাছে খুঁজে পাইলাম না। কোনটা? স্যার ওটা সার্চ দিতে হেন্সের যেটা আছে আর তার আগে যে টাইপস অফ এইড এর দিছেন না, মিলিটারি, তারপর গ্যাংস এন্ড কমোডিটি। এটা মানে আমার এক্সাক্ট মনে নাই এটা কোন জায়গা থেকে নাসছি, শীটে নাই, আমি জানি শীটে নাই, হয়তো অন্য কোনো বই থেকে বা অন্য কোনো ইয়া থেকে। মানে আমার তো মানে আমার মতো লেকচার আমি গুছিয়েছিলাম, কিন্তু হচ্ছে ওইটা ওইখানে নাই, হয়তো বা নেট থেকে নিয়েছি অথবা অন্য কোনো বই থেকে নিয়েছি। হ্যাঁ, ওই জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে আপনারা লিখে রাখতে পারেন আসলে, যারা যারা লিখছেন অথবা রেকর্ড তো হচ্ছি। রেকর্ড কিন্তু ডিলিট করে দিবেন। হ্যাঁ সাইদ, যারা রেকর্ড করছেন ডিলিট করে দিবেন। অনেক সময় ইনফর্মাল কথা বলি, অনেক সময় মানে হাসি দুষ্টামি করি, তো এগুলো তো আসলে ফরমাল না আসলে, বুঝেন না কথা? গেঞ্জি পরে চলে আসি ক্লাস করার জন্য, এটা তো আসলে ফরমাল জায়গা না, বুঝেন নাই? ওইটার জন্য বলছি যে এগুলা এইটার জন্য আসলে এটা ক্লাস রেকর্ড স্যার, ক্লাস রেকর্ড শুধুমাত্র আমাদের ক্লাসের সবাই দেখতে পারে, বাইরের কেউ করা আছে। হ্যাঁ ক্লাসটা শুধু আমাদের ক্লাসেরই শুধু যারা আছে তারাই দেখতে পারে। সেইটাই ওইভাবে ওরা যখন নোটস তৈরি করা হয়ে যাবে তখন ডিলিট করে দিবা। হ্যাঁ এই আর কি। সেমিস্টার ফাইনালের পরে ডিলিট হ্যাঁ করলেই হবে, সেমিস্টার শেষ হওয়ার পরে ডিলিট করলেই হবে, সেমিস্টার শেষ হওয়ার পরে হ্যাঁ ডিলিট করে দিব, সমস্যা নেই। ও আচ্ছা, সেমিস্টার তখন আমাদের চলমান হবে পর্যন্ত না। রেখে দিবা নাকি? জি স্যার। আচ্ছা, অসুবিধা নাই। যে কেউ হাত তুলে কোয়েশ্চেন করতে পারো। হাত তুলে কোয়েশ্চেন করতে পারো। স্যার এখানে যে হ্যান্স মর্গেনের টাইপস গুলা দিছেন, স্যার এখানে 4টাকে ক্যাচ করতে পারছে, আর 2টার নাম একটু মানে বলতেন যদি না পাই তাহলে তো স্যার এটা একটু দিয়ে দিতে হবে, তাই না? পাবেন, এখানে তো রেকর্ড আছে, অসুবিধা কি? ও আচ্ছা, বুঝছেন, রেকর্ডেড না। আর ওইটা ওই নামটা লিখে আপনি সার্চ দিবেন নেটে, বুঝলেন নাই? যেহেতু ওনার নাম আছে, এটা তো আর মানে আন্তা জানা হয় নাই, ওনারই হয়তো বা একটা ক্লাসিফিকেশন, বুঝলেন নাই? জি জি। তো ওনার ওই জন্য নামটা আমি সুন্দরভাবে বলছি, যেটা আপনাদের সার্চ দেওয়ার জন্য প্রয়োজন। কি খবর দৃষ্টি হালদার? এরকম তুমি চুপচাপ হয়ে গেলা কেন? দৃষ্টি হালদার আছো না? হ্যাঁ, আগের
সিয়ার আমাদের দৃষ্টি হালদার কোথায়? দৃষ্টি কি চলে গেছে? আছে তো স্যার, দেখলাম। স্যার আছে তো স্যার। ও মনে হয় মোবাইল রাইখে অন্য জায়গায় চলে গেছে। এই তো সবাই ভালো আছো নাকি? এমনিতে কারো কোনো অসুবিধা নাই তো? আমরা আছি স্যার, কিন্তু এখন তো চেনা জানারা স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। কি বলছো? 8:30টায় ক্লাস হবে? হ্যাঁ কালকে কি 8:30টায় হবে? দেখি আমি বলে দেবো না, আমার তো ওইখানে ওই আমি যে লিঙ্কটা দেই ওইখানেও দেখবেন সবকিছু দেয়া থাকে, কয়টায় ক্লাস, 8:30টায় নাকি 9টায় বা কি। হ্যাঁ দেখি আমি জানাবো না। একটু মানে বুঝে নিত, একটু লেট করে হলে ভালো হয় আর কি। 8:30টা বেশি আর্লি না? আচ্ছা অসুবিধা নাই, তাহলে পরে ঠিক করে দেবো না যদি আপনাদের কনসিডার করেন। ঘুম না ভাঙে 8:30টায়। হ্যাঁ জি স্যার, উঠতে একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি তাহলে। হ্যাঁ কে লিখতেছে কি দেখি একটু। ফাহিমা খাতুন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই নাকি? আচ্ছা স্যার, আপনিও সাবধানে থাকুন। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।